আজকের এই গল্পে আপনারা দেখতে পাবেন একটি মেয়ে খুঁজছে তার বাবার হত্যাকারীকে, আর একটি ছেলে খুঁজছে তার বাবার মৃত্যুর পেছনের সত্য। কিন্তু তারা কেউ জানে না তাদের দুজনের অতীত একই রক্তাক্ত রহস্যের সাথে জড়িত। 15 বছর আগে হারিয়ে যাওয়া একটা শহরের গোপন রহস্য। 3টা ব্লাড কোড, প্রতিটা কোড একজন করে মানুষের রক্তে লেখা। এই শহরের কেউ কাউকে চেনে না। প্রতিবেশী হতে পারে শত্রু, বন্ধু হতে পারে আসল শিকারী। আর সবচেয়ে বড় রহস্য হলো একটা মানুষ যাকে সবাই সাধারণভাবে চিনে, কিন্তু আসলে তার আসল পরিচয় জানে না কেউ। রাত তখন গভীর। একটা পুরনো বাড়ির ভেতরে একটা ছেলে মেঝেতে বসে আছে। বয়স 15, চোখ দুটো লাল, কান্নায় ভেজা মুখ। সামনে তার বাবা পড়ে আছেন, বুকে গুলি লেগেছে। কিছুক্ষণ আগে কালো মুখোশ পরা কিছু লোক ঢুকে তার বাবাকে গুলি করে চলে গেছে। ছেলেটি সব দেখেছে কিন্তু কিছু করতে পারেনি, কারণ বাবা নিজেই তাকে আটকে রেখেছিলেন। ছেলেটির নাম আবির, আবির হাসান। তার বাবার নাম ইমরান চৌধুরী। আবির বাবার বুকে মাথা রেখে কাঁদছে। সে বাবার উদ্দেশ্যে বলল, বাবা, বাবা, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একটু চোখ খুলো প্লিজ। আমি জানি তুমি ঠিক হয়ে যাবে। তুমি ছাড়া এই দুনিয়া আমার আর কে আছে বলো? বাবা, আমাকে একা রেখে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ইমরান চৌধুরী শেষ শক্তিতে ছেলের হাত ধরলেন। চোখ দুটো আধ খোলা, কণ্ঠ ক্রমশ দুর্বল হয়ে আসছে। তবুও সব শক্তি একত্রিত করে আবিরের উদ্দেশ্যে বললেন, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন বাবা, কাঁদিস না এখন। এই শহরের আসল মালিক তুই। তোর রক্তে আছে এই শহরের অধিকার। এত সহজে ভেঙে পড়লে চলবে না। তোকে তোকে শক্ত হতে হবে এখনই। একদিন তোকে এই শহরে ফিরে আসতেই হবে। আমার মৃত্যুর প্রতিশোধ নিবি তুই। আমাকে কথা দে। আবিরের চোখে রাগ আর কষ্ট একসাথে জ্বলছে। আবার বাবার কথা শুনে সে আরও শক্ত করে হাতটা ধরল। ইমরান চৌধুরী আরেকটু শক্তি জড়ো করে আবিরের উদ্দেশ্যে বললেন, 3টা ব্লাড কোড আছে এই শহরের। 3জন আলাদা মানুষের রক্তে লেখা 3টা গোপন সংকেত। 3টে কোড একসাথে মিললেই খুলবে এই শহরের সবচেয়ে বড় গোপন রহস্যের দরজা। আর যে সেটার দখল নেবে সেই হবে এই শহরের চিরস্থায়ী মালিক। এই তত্ত্ব কাউকে বলবি না, শুধু তুই জানবি। আবির বাবার কথা শুনছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। কান্নায় ভেজা গলায় বাবার উদ্দেশ্যে বলল, বাবা, তুমি এসব কী বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার শরীর থেকে এত রক্ত পড়ছে। প্লিজ কথা বলা বন্ধ করো। আমি এখনই ডাক্তার ডাকতে যাচ্ছি। তুমি একটু সহ্য করো বাবা, তুমি ঠিক হয়ে যাবে। ইমরান চৌধুরী ছেলেকে যেতে দেবেন না। ছেলের হাত আরও শক্ত করে ধরলেন। শেষবারের মতো আবিরের চোখের দিকে তাকালেন। ক্ষীণ হয়ে আসা কণ্ঠে আবিরের উদ্দেশ্যে বললেন, সঠিক সময় হলেই সব বুঝতে পারবি বাবা। এখন শুধু একটা কথা মনে রাখ, জীবনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবি না। এই শহরে যাকে তুই সবচেয়ে কাছের মানুষ ভাববি, সেই হতে পারে তোর সবচেয়ে বড় শত্রু। কেউ যা বলে সে আসলে তা না। এই শহরে সবার মুখে মুখোশ আছে বাবা, সাবধানে থাকিস। কথাটা বলেই ইমরান চৌধুরীর হাতের শক্তি ধীরে ধীরে কমে গেল। চোখ দুটো বন্ধ হয়ে গেল। আবির বারবার ডাকলো, একবার না 10 বার, কিন্তু কোনো সাড়া নেই। বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আবির বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। সেই কান্নায় বাড়ির দেওয়াল কাঁপছে। একসময় কান্না থামলো, চোখ শুকিয়ে গেল, বুকের ভেতর কষ্ট পাথর হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বাবার মুখের দিকে শেষবারের মতো তাকালো। তারপর গম্ভীর কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, যারা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমি তাদের ছাড়বো না। পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকলেও আমি তাদের টেনে বের করব। প্রতিটা ফোঁটা রক্তের হিসাব আমি নিব। এটা আমার শপথ বাবা। তুমি শুধু দেখো আমি কথা রাখবো কি না। ঠিক সেই মুহূর্তে পাশে কেউ এসে দাঁড়ালো। আবির পেছনে ফিরে তাকালো। বাবার বয়সী পরিচিত একটা মুখ, বিষ্ণু। ইমরান চৌধুরীর বিশ্বস্ত সহকারী হিসেবে পরিচিত। বিষ্ণুর চোখেও জল, কিন্তু সে নিজেকে সামলে আবিরের উদ্দেশ্যে আসতে ডাকলো, ছোট সাহেব।
আবির বিষ্ণুর দিকে ঘুরে তাকালো। বিষ্ণু এগিয়ে এসে আবিরের কাঁধে হাত রাখলো। তারপর আবিরের উদ্দেশ্যে বলল, ছোট সাহেব, দুটো ব্লাড কোট ওরা নিয়ে গেছে। তৃতীয়টা কোথায় আছে সেটা আমরা এখনো জানি না। আর সেই তিনটা কোট একসাথে না হলে এই শহরের গোপন রহস্যের দখল কেউ নিতে পারবে না। কিন্তু আপনার এখন কাদার সময় না, আপনাকে এখন বাঁচতে হবে, কারণ বেঁচে থাকলেই প্রতিশোধ নেওয়া সম্ভব হবে। সে একই রাতে শহরের অন্য একটা জায়গায় দুজন লোক কালো মাস্ক খুলছে। তাদের হাতে দুটো আলাদা ডিভাইস। ভেতরে সংরক্ষিত আছে দুটো ব্লাড কোট। একজনের নাম রিনা খান, আরেকজনের নাম রোদেলা চৌধুরী। রিনা খান রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে বলল, দুটো ব্লাড কোট তো পেয়ে গেলাম আমরা, কিন্তু দ্বিতীয়টা ছাড়া কোনো লাভ নেই। তৃতীয় কোটটা না পেলে আমাদের এত বছরের পরিকল্পনা পুরোটাই বিফলে যাবে। ইমরানের ছেলে কোথায় গেল সেটাও খুঁজে বের করতে হবে, কারণ সে যদি জেনে যায় তাহলে সমস্যা হবে। রোদেলা চৌধুরী হাতের ডিভাইসটার দিকে তাকালো। তারপর রিনা খানের উদ্দেশ্যে বলল, ইমরানের সব সার্ভার তন্ন তন্ন করে খুঁজতে হবে। তার বাড়ির প্রতিটা কোণা চেক করতে হবে, যেভাবেই হোক। তৃতীয় ব্লাড কোড আমাদের পেতেই হবে। আর যে ছেলেটা পালিয়ে গেছে তাকে খুঁজে বের করতে হবে, কারণ ভবিষ্যতে সে আমাদের বড় সমস্যা হয়ে উঠতে পারে। রিনা খান একটু ভাবলো। তারপর রোদেলার উদ্দেশ্যে বলল, ইমরানকে শেষ করার অনেক সময় হয়ে গেছে। এতক্ষণে শহরের খবর পৌঁছে গেছে হয়তো। এখন আমাদের সরে যাওয়া উচিত। কাল সকালে আবার নতুন পরিকল্পনা নিয়ে বসবো আমরা। আজ রাতে আর কিছু করার নেই। রোদেলা মাথা নাড়ল। দুজন সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে শহরের একটা বড় বাড়িতে রিমি বসে আছে ড্রয়িং রুমে। সামনে ল্যাপটপ খোলা, কিন্তু স্ক্রিনে মনোযোগ নেই। চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পাশে তার মা নাইমা বেগম বসে তাকে খাওয়ানোর চেষ্টা করছেন। নাইমা বেগম রিমির উদ্দেশ্যে বললেন, রিমি, তুই এমন জিদ করিস না মা। তোর বাবার আসতে আরো অনেক সময় লাগবে। সে তো সবসময় কাজে ডুবে থাকে। এত রাত পর্যন্ত খালি পেটে থাকলে শরীর খারাপ করবে তোর। তুই 2 চামচ খেয়ে নে অন্তত। রিমি মায়ের কথা শুনলো কিন্তু নড়ল না। মায়ের উদ্দেশ্যে বলল, না মা, বাবা আজ নিজে কথা দিয়েছে আমার সাথে বসে খাবে। এমনিতে গতকাল আমার জন্মদিনে আসেনি। পুরো বার্থডে পার্টিতে বাবা ছিল না। আজকেও যদি না আসে তাহলে আমি সারাদিন কিছু খাবো না। এটা আমার শেষ কথা মা। নাইমা বেগম কি বলবেন বুঝতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ডাক এলো। রিমি সোজা হয়ে বসলো, দরজার দিকে তাকালো। মেহরাব সাহেব দরজায় দাঁড়িয়ে হাসছেন। রিমি এক দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। মেহরাব সাহেব মেয়েকে বুকে টেনে নিলেন। রিমির উদ্দেশ্যে বললেন, কেমন আছো আমার মামনি? এত রাত কি করলি? কেন ঘুমাসনি? তোমার মাকে কষ্ট দিচ্ছিলে নাকি? আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে। আমার সোনামণিটা না খেয়ে বসে আছে শুনে আমার মন খারাপ হয়ে গেল। রিমি বাবার মুখে মুখ গুজে রেখে মেহরাব সাহেবের উদ্দেশ্যে বলল, তুমি না আসা পর্যন্ত কি ঘুমানো যায় বলো? এমনিতে গতকাল জন্মদিনে আসোনি তুমি। পুরো পার্টিতে সবাই জিজ্ঞেস করেছিল বাবা কোথায়। আমার লজ্জা লাগছিল। আর যদি না আসতে তাহলে আমি তোমার সাথে সারা জীবনের জন্য কথা বলা বন্ধ করে দিতাম। সত্যি বলছি। মেহরাব সাহেবের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। রিমির উদ্দেশ্যে বললেন, সরি মামনি, কাজের চাপ একটু বেশি ছিল কয়েকদিন, কিন্তু আমি কথা দিচ্ছি আর কখনো তোমার কোনো বিশেষ দিনে অনুপস্থিত থাকবো না। এই দেখো, তোমার জন্য নতুন ল্যাপটপ এনেছি, একদম লেটেস্ট মডেল। সব সফটওয়্যার আগে থেকে ইনস্টল করা আছে। রিমির ল্যাপটপ দেখে খুশি হয়ে গেল। নাইমা বেগম এগিয়ে এসে মেহরাব সাহেবের উদ্দেশ্যে বললেন, বাবা মেয়ের কাহিনী যদি শেষ হয়ে যায় তবে একটু খেয়ে নিন। এখনো পর্যন্ত রাগ করে কিছুই খায়নি মেয়ে। সারাদিন আমি কত বোঝালাম কিন্তু শুনলই না। তোমাকে দেখে যা একটু শান্তি পেলাম। মেহরাব সাহেব অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। রিমির উদ্দেশ্যে বললেন, মামনি, এটা আমি কি শুনছি? তুমি এখনই খাওনি কেন? শরীর খারাপ করবে তো। তোমার এমন করলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। চলো এখনই দুজনে মিলে খেয়ে নিই। রিমি বাবার উদ্দেশ্যে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা। তুমি পাশে থাকলে খাবারের স্বাদটাই অন্যরকম লাগে। তুমি ছাড়া একা একা খেতে আমার একটুও ভালো লাগে না। এখন তুমি এসেছো তাই সব ঠিক হয়ে গেছে।
মেহরাব সাহেব হাসলেন, স্ত্রীর উদ্দেশ্যে বললেন, নাইমা, তুমি খাবার গরম করো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আজ আমরা তিনজন মিলে অনেক গল্প করে খাবো। অনেকদিন এমন শান্তি সন্ধ্যা পাইনি। নাইমা বেগম রান্নাঘরের দিকে গেলেন। মেহরাব সাহেব উপরে যাওয়ার আগে নিচের একটা গোপন রুমে ঢুকলেন। আলমারি খুলে একটা ছোট্ট বিশেষ ডিভাইস রাখলেন। সেই ডিভাইসের ভেতরে কি আছে সেটা শুধু তিনিই জানেন। শহরের অন্য একটা জায়গায় একটা গোপন অফিসে হঠাৎ খবর এলো, তিনজন মানুষ বসে আছে সেখানে, ভিক্টর, কাই আর ইথান। তাদের কাছে একটা ভয়ঙ্কর খবর এসেছে। কাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ভিক্টরের উদ্দেশ্যে রাগী গলায় বলল, এটা কিভাবে সম্ভব ভিক্টর? যাকে আমরা এতদিন আমাদের সবচেয়ে বড় আশ্রয় ভাবতাম, যার ছায়ায় আমরা এত বছর নিরাপদে কাজ করেছি, তাকে কি এভাবে হত্যা করে ফেললো? এই কাজ কে করলো? আমাদের এখনই বেরিয়ে খুঁজে বের করতে হবে। আমি আর এক মুহূর্ত বসে থাকতে পারছি না। ইথান হাত তুলে কাইকে থামালো। শান্ত কিন্তু ধীর গলায় কায়ের উদ্দেশ্যে বলল, কাই, শান্ত হও। এখনই বেরিয়ে যাওয়ার ঠিক হবে না। বাইরে যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হবে। আমাদের এতদিনের লুকিয়ে থাকা পরিচয় সব ফাঁস হয়ে যাবে। তিনি সবসময় চাইতেন আমাদের এই জায়গার কথা বাইরে না ছড়াক। তার সেই ইচ্ছাটা আমাদের রক্ষা করতে হবে। ভিক্টর উঠে দাঁড়ালো, বাকি দুজনের উদ্দেশ্যে বলল, ইথান একদম ঠিক বলেছে। তাকে ছাড়া এই জায়গা চালানো অনেক কঠিন হবে আমাদের জন্য, এটা আমিও জানি। তো আমাদের নিজেদের সামলাতে হবে এই মুহূর্তে। এখনই সব বন্ধ করে দিতে হবে। কোনো রকম তথ্য বাইরে যেতে দেওয়া যাবে না। আমাদের একসাথে কাজ করতে হবে এখন থেকে। কাই একটু ঠান্ডা হলো, তারপর ইথানের উদ্দেশ্যে বলল, তাহলে এখন আমরা কি করব বলো? যে এই কাজ করেছে তাকে কি ছেড়ে দেব এমনি এমনি? এটা তো আমার কাছে মেনে নেওয়া কঠিন। কাউকে শাস্তি না দিয়ে আমি শান্তি পাবো না। ভিক্টর কায়ের উদ্দেশ্যে বলল, ছেড়ে দেব না কাই, কখনোই ছেড়ে দেব না। কিন্তু এখন প্রতিক্রিয়া দেখানোর সময় নয়। চুপচাপ খোঁজ খবর নিতে হবে। বাইরে যারা আছে তাদের দিয়ে ধীরে ধীরে সত্যটা বের করতে হবে, কিন্তু কোনো হইচই ছাড়া। ধৈর্য ধরতে হবে আমাদের। তিনজন একমত হলো। সব বন্ধ করে দেয়া হলো। বাইরের কেউ জানতেও পারলো না ভিতরে কি ঘটে গেছে। এদিকে মেহরাব সাহেব ফ্রেশ হয়ে খেতে বসলেন। রিমি বাবার পাশে বসলো। তিনজন একসাথে খাচ্ছে। হঠাৎ বাইরে থেকে গোলমালের শব্দ এলো। মেহরাব সাহেব চমকে উঠলেন। স্ত্রী ও মেয়েকে গোপন রুমে পাঠিয়ে নিজে বাইরে গেলেন। হঠাৎ কালো পোশাকে কিছু লোক বাড়ির ভেতর দরজা ভেঙে ঢুকে পড়ল। একটা গুলি এসে মেহরাব সাহেবের কাঁধে লাগলো। তিনি মাটিতে পড়ে গেলেন। কাপা গলায় লোকগুলোর উদ্দেশ্যে বললেন, কারা তোরা? আমার বাড়িতে কেন এসেছিস এত রাতে? আমার পরিবার ভেতরে আছে। তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তোদের ছাড়বো না। বল কি চাস তোরা আমার কাছে? লোকগুলো কোনো জবাব দিল না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। লিডার এগিয়ে এসে মেহরাব সাহেবের চোয়াল শক্ত করে চেপে ধরে তার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি বল, তৃতীয় ব্লাড কোডের ডিভাইস কোথায় লুকিয়ে রেখেছিস? আমাদের কাছে সময় নেই। যত দেরি করবি তত কষ্ট বাড়বে তোর। ভালো হবে যদি এখনই সহজভাবে বলে দিস কোথায় আছে সেটা। মেহরাব সাহেব বুঝলেন এটা কেন এসেছে। না বোঝার ভান করে লিডারের উদ্দেশ্যে বললেন, আপনারা কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমি তো একজন সাধারণ মানুষ, ব্যবসা করি। ব্লাড কোড কি সেটাই আমি জানি না। আপনারা ভুল জায়গায় এসেছেন মনে হয়। দয়া করে আমার পরিবারকে কিছু বলবেন না। লিডার রেগে গেল। মেহরাব সাহেবের কপালে আঘাত করল। মেহরাব সাহেব ব্যথায় কাতরালেন। লিডার দাঁতে দাঁত চেপে তার উদ্দেশ্যে বলল, আমাদের সামনে নাটক করবি না বুড়ো। তোর মতো মানুষকে আমরা অনেক দেখেছি। ভালোই ভালোই বল কোথায় রেখেছিস তৃতীয় ব্লাড কোড। না হলে এমন কিছু করব যা তুই সারা জীবন ভুলতে পারবি না। মেহরাব সাহেব চুপ রইলেন। এমন সময় লিডারের ফোন বাজলো। সে একটু দূরে গিয়ে ফোন ধরলো। ওপাশ থেকে একটা গলা। দাদু ভাই লিডারের উদ্দেশ্যে বললেন, কিরে, তৃতীয় কোড পেয়েছিস? কথা বলছিস না কেন?
তোর গলার স্বর শুনে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। তাড়াতাড়ি আমাকে জানা কি অবস্থা সেখানে। লিডার দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল। না বস, সারা বাড়ি খুঁজেও পাইনি কিছু। মেহেরাবও মুখ খুলছে না কোনোভাবেই। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই স্বীকার করছে না যে সে কিছু জানে। দাদু ভাই একটু থামলেন, তারপর লিডারের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বললেন। সে মুখ খুলবে না এত সহজে। এই ধরনের মানুষ মৃত্যুর ভয় পেলেও মুখ খোলে না। এক কাজ কর, তাকে তুলে নিয়ে আই আমার কাছে। বাকিটা আমি নিজে দেখব। আমার নিজস্ব পদ্ধতি আছে মুখ খোলার জন্য। লিডার ফোন রাখলো, লোকেদের উদ্দেশ্যে বলল। এখন চলো এখান থেকে। মেহেরাবকে ধরে নিয়ে চলো, বসের কাছে নিয়ে যাব তাকে। তিনি নিজে দেখবেন এই বিষয়টা। লোকগুলো মেহরাব সাহেবকে মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেল। নাইমা বেগম গোপন রুমে রিমিকে জড়িয়ে ধরে বসে আছেন। রিমি ঘুমিয়ে পড়েছে, কিন্তু নাইমা বেগমের চোখে ঘুম নেই। এদিকে একটা নতুন বাড়ির সামনে একটা কবর, কবরের পাশে বসে আছে আবির, হাতে এক মুঠো মাটি, চোখ লাল। সে কবরের মাটি ছুঁয়ে বাবার উদ্দেশ্যে বলল। বাবা, আমি তোমার এই কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি খুব তাড়াতাড়ি এই শহরে ফিরে আসব। আর তোমার মৃত্যুর সাথে যারা জড়িত তাদের আমি একজন একজন করে খুঁজে বের করব। কাউকে রেহাই দিব না বাবা, এটা আমার চূড়ান্ত শপথ। তুমি দেখো আমি কেমন করে ফিরে আসি। পাশে দাঁড়িয়ে থাকা বিষ্ণু এগিয়ে এলো, আবিরের উদ্দেশ্যে বলল। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ছোট সাহেব, এখন না গেলে পরে পারবো না। শত্রুরা এখন আপনাকে খুঁজবে সারা শহরে। এখানে থাকা নিরাপদ না আপনার জন্য, আমাদের অনেক দূরে যেতে হবে। আবির বিষ্ণুর দিকে তাকালো, শক্ত গলায় বিষ্ণুর উদ্দেশ্যে বলল। হ্যাঁ যাব, কিন্তু একবারের জন্য যাচ্ছি না এখান থেকে। ফিরে আসবো আমি অবশ্যই, আর যখন আসবো তখন কাউকে ছাড়বো না। সবার হিসাব নিকাশ করবো আমি একে একে। এই শহর সেদিন আমাকে চিনতেও পারবে না। আবির কবর থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ মেঘ ডেকে উঠল, ছপাত করে বৃষ্টি নামলো। আবির বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার ভিতরে প্রবেশ করলো। অন্ধকার একটা রুমে মেহরাব সাহেবকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ সামনে থেকে দরজা খুলে গেল, কয়েকজন লোক ঢুকে মেহরাব সাহেবের সামনে দাঁড়ালো। মেহরাব সাহেব রাগী কণ্ঠে তাদের উদ্দেশ্যে বললেন। কি তোরা আমাকে তুলে নিয়ে আসা সাহস কোথায় পেলি? আমার পরিচয় জানলে এত সহজে এমন করতি না তোরা। এর পরিণতি অনেক ভয়াবহ হবে তোদের জন্য। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। লোকগুলোর মাঝে একজন হাসতে লাগলো। সেই হাসির শব্দ মেহরাব সাহেবের কাছে অদ্ভুত চেনা লাগলো। তিনি সেই লোকের উদ্দেশ্যে বললেন। কে তুই? তোর হাসির শব্দ এত চেনা লাগছে কেন? আমার কোনো পুরনো শত্রু নাকি তুই? সামনে আয়, দেখি এ অন্ধকারে মুখ ঢেকে কথা বলা কাপুরুষের কাজ। লোকটির সামনে এগিয়ে এলো, মেহরাব সাহেবের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলল। তৃতীয় কোট কোথায় রেখেছিস বলে দে আমাকে, তোকে ছেড়ে দিব, কথা দিচ্ছি। না হলে দিনের পর দিনে অন্ধকার ঘরে পচে মরতে হবে তোকে। কেউ আসবে না তোকে বাঁচাতে এখানে। মেহরাব সাহেব লোকটির উদ্দেশ্যে বললেন। তোর কণ্ঠস্বর আমার খুব চেনা লাগছে। এত লুকোচুরি করার মানে কি? সাহস থাকলে সামনে আয় আর মুখোশ খোল, দেখি কে আছে এই মুখোশের আড়ালে। হঠাৎ রুমের লাইট জ্বলে উঠল। লোকটি নিজের মুখের মাস্ক সরিয়ে ফেলল। মেহরাব সাহেব চিনতে পারলেন। বিশ্বাসঘাতকতার ধাক্কায় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কিছুক্ষণের জন্য, তবুও দাঁতে দাঁত চেপে লোকটির উদ্দেশ্যে বললেন। তুই আমার সাথে এই গাদ্দারি করলি? এতদিনের বিশ্বাস এভাবে ভেঙে দিলি? তুই কিন্তু শুনে রাখ, তৃতীয় কোট তুই কোনোদিনও ভাবি না। আমি মরে গেলেও সেই কোট তোর হাতে যাবে না। লোকটি পৈশাচিক হাসি হাসতে লাগলো। কে এই লোকটি সেটা এখনো রহস্যই থাকলো। 15 বছর পর লন্ডন শহরের অন্ধকার একটা রাস্তায় একজন লোক ব্যাগ হাতে দৌড়ে চলেছে, বারবার পেছনে তাকাচ্ছে। হাঁপিয়ে গেছে কিন্তু থামছে না। লোকটি ভয়ার্ত গলায় নিজের মনে বলল। যেভাবেই হোক আমাকে পালাতে হবে এখান থেকে, না হলে আজকে আমার শেষ হয়ে যাবে সব। এত বছরের পরিশ্রম এক রাতে শেষ হয়ে যাবে না, আমাকে বাঁচতেই হবে যেভাবেই হোক। হঠাৎ পেছনে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। গাড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো।
কালো কোট পরা, হাতে একটা ছোট্ট ডিভাইস। লোকটির পকেটের ফোন হঠাৎ হ্যাক হয়ে গেল। সে চিৎকার করে রাস্তায় পড়ে গেল। গাড়ি গিয়ে তার সামনে থামলো। দরজা খুলে কালো কোট পরা একটা যুবক বেরিয়ে এলো। লন্ডনের ডার্ক ওয়েবে এই যুবকটিকে সবাই চেনে শুধু একটা নামে, রোলেক্স। কে এই রোলেক্স? তার আসল পরিচয় কি সেটা এই ডার্ক ওয়েবের কেউ জানে না। যুবকটি লোকটির উদ্দেশ্যে বলল, আর কতদূর পালানোর আছে? পালিয়ে নে দেখি। কিন্তু আজ রাতে আমার হাত থেকে তোর কোনো মুক্তি নেই। যত দূরেই যাস না কেন, আমি খুঁজে নিব তোকে। এটাই নিয়ম এই দুনিয়ার। লোকটি মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। হাত জোর করে রোলেক্সের উদ্দেশ্যে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন বস। এমন ভুল আর কখনো করব না জীবনে। আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমার পরিবার আছে, তাদের কথা ভেবে আমাকে ক্ষমা করে দিন এবার। লোকটির কথা শুনে রোলেক্স ভয়ঙ্করভাবে হাসলো। আরো কয়েকটা গাড়ি এগিয়ে এলো। তাপস এগিয়ে এসে রোলেক্সের উদ্দেশ্যে বলল, ভাই এই লোকটাকে আমাদের আস্তানায় নিয়ে যাব নাকি? সেখানে নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারবো। আমরাও অনেক তথ্য পাওয়া যেতে পারে এর কাছ থেকে। রোলেক্স তাপসের উদ্দেশ্যে বলল, কোনো দরকার নেই তাপস। ওর মতো বিশ্বাসঘাতকের জায়গা আমার কোথাও নেই এই দুনিয়ায়। এই শহরের রাস্তায় পড়ে থাকুক সে আজীবনের জন্য। এটাই হোক তার শেষ পরিণতি। মাটিতে পড়ে থাকা লোকটি হাত জোর করে রোলেক্সের উদ্দেশ্যে বলল, বস আমার ভুল হয়ে গেছে সত্যিই। আমাকে একটা সুযোগ দিন। আর কখনো বিশ্বাসঘাতকতা করব না আপনার সাথে। প্লিজ আমাকে বাঁচতে দিন এবার। আমি কথা দিচ্ছি। রোলেক্স লোকটির সামনে হাঁটু গেড়ে বসলো। ঠান্ডা গলায় লোকটির উদ্দেশ্যে বলল, ভুল না, এটা ভুল না, এটা বিশ্বাসঘাতকতা। আর আমার দুনিয়ায় বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি আছে, কোনো ক্ষমা নেই এর জন্য। তুই নিজেই এই পথ বেছে নিয়েছিলি। রোলেক্স নিজের ল্যাপটপ বের করলো। কয়েক সেকেন্ড লোকটির সব ডিজিটাল পরিচয় মুছে দিল। লোকটি চিৎকার করে উঠল। রোলেক্স তাপসের উদ্দেশ্যে বলল, তাপস ব্যাগটা তুলে নিয়ে চলে আয় এখান থেকে। আর সবাই জানুক আমার কাছে বিশ্বাসঘাতকতার পরিণতি কি হয়। এটাই হবে সবার জন্য একটা শিক্ষা। রোলেক্স গাড়িতে উঠল। তাপস বাকি লোকেদের নিয়ে চলে গেল। 3 রাস্তার মোড়ে একটা ক্যাফেতে কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটা মেয়ে এসে একটা ছেলের গালে পরপর 2টো চড় বসিয়ে দিল। এই মেয়েটির রিমি। রিমি ছেলেটির উদ্দেশ্যে বলল, তো সাহস কিভাবে হয় আমার এলাকায় মেয়েদের হয়রানি করার? তুই কি জানিস না আমার এলাকায় এইসব করা একদম নিষেধ? কতবার তোদের বলতে হবে এই কথা? আজকে তোকে শিক্ষা দেবো আমি ভালো করে। ছেলেটি গাল চেপে ধরে চোখ লাল করে রিমির উদ্দেশ্যে বলল, এই ছেলেটির নাম ওমর খান। তোর কথা শুনতে হবে কেন রে রিমি? তুই ভালো করে জানিস আমি কারোর কথা শুনি না কোনোদিন। তুই কে যে আমাকে এসব বলবি? যা করার করছি আমি, এতে তোর কি? রিমি ঠান্ডা চোখে ওমর খানের দিকে তাকালো। ওমর খানের উদ্দেশ্যে বলল, এত বছরে তুই এটা ভালো করেই জানিস যে আমি রিমি কখনো অন্যায় সহ্য করি না কারোর সাথে। আর আমার উপরে যে উঠতে চায় তাকে আমি টেনে হিসড়ে মাটিতে নামিয়ে আনি। এটা তুইও জানিস ভালো করে। ওমর খান এবার রিমিকে চড় মারতে গেল, কিন্তু রিমি বিদ্যুৎ গতিতে তার হাত ধরে ফেলল। তারপর হাত মুচড়ে ধরল। রিমি ওমর খানের উদ্দেশ্যে বলল, এই হাত আমার দিকে তুলবি না কোনোদিন। অনেক বড় ভুল করে ফেলেছিস তুই আজকে। ইচ্ছে করলে আমি এই হাত আজকে ভেঙে গুঁড়ি দিতে পারি, মনে রাখিস সে কথা। রাফিন ওমর খানের কানে কানে বলল, ভাই সুজন ভাই এলাকায় নেই, এখন কিছু করা যাবে না এই মুহূর্তে, বরং সরি বলে দিই আমরা, পরে দেখা যাবে কি করা যায় এই বিষয়ে। রাফিনের কথা শুনে ওমর খান রিমির উদ্দেশ্যে বলল, ঠিক আছে সরি। রিমি হাত ছেড়ে দিল। তারপর ওমর খানের উদ্দেশ্যে বলল, পরের বার থেকে যেন আজকের দিনটা মনে থাকে তোর। আর সুজন তালুকদারকে গিয়ে বলে দিস আমি রিমি কাউকে ভয় পাই না এই শহরে, যত বড় শক্তিই থাকুক না কেন। রিমি সেখানে থেকে চলে গেল, সাথে তার দলের মৌ সাথী সহ বাকি সবাই। রিমি গাড়ি নিয়ে বাড়িতে এসে থামলো। ভেতর থেকে নাইমা বেগম রিমির উদ্দেশ্যে বললেন, রিমি মা ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নে আগে। সকাল থেকে কিছু খাসনি তুই, শরীরের কথা তো একটু ভাব মা। রিমি মায়ের উদ্দেশ্যে বলল,
আমি বাইরে থেকে খেয়ে এসেছি মা, তুমি চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক আছি একদম। নাইমা বেগম একটু থামলেন, রিমির উদ্দেশ্যে বললেন, নিজের জীবন আর কতদিন এভাবে চলবে রিমি? সারাদিন বাইরে ঘুরে বেড়ানো আর মারাম করা ছাড়া তোর জীবনে আর কিছুই নেই। একটু নিজের ভবিষ্যতের কথা ভাব এবার। আমি তোর কথা চিন্তা করি না অনেক। রিমি মায়ের কথা শুনতে শুনতে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। নাইমা বেগম রিমির উদ্দেশ্যে ডাকলেন, কি হলো, কোথায় যাচ্ছিস আবার? কথা বলতে বলতে চলে যাচ্ছিস কেন? রিমি পেছনে না ফিরে মায়ের উদ্দেশ্যে বলল, বাড়িতে আসলেই কথা শুনতে হয় আমার। এই বাইরে যাচ্ছি একটু শান্তির জন্য, তুমি চিন্তা করো না। নাইমা বেগম কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। রিমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল নদীর ধারে। গাড়ির বনেটের ওপর শুয়ে আছে রিমি। নিজের মনে বলল, কেন বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে এভাবে? তুমি ছাড়া আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। তুমি থাকলে এভাবে আমার এই রাস্তা আসা লাগতো না কখনো। এমন সময় সেখানে তার দলের মৌ আর সাথী চলে আসলো। মৌ রিমির উদ্দেশ্যে বলল, আজ আবার কি হয়েছে রে? আন্টির সাথে ঝগড়া করে আসছিস নাকি? মুখ দেখেই বোঝা যাচ্ছে মন খারাপ তোর। রিমি মৌয়ের উদ্দেশ্যে বলল, এসে প্রশ্ন করে শুরু করে দিয়েছিস তুই। এমনিতে মন মেজাজ ভালো নেই আমার, একটু শান্তিতে বসতে দিবি না তোরা? সাথী রিমির পাশে বসলো। রিমির উদ্দেশ্যে বলল, তোকে একলা থাকতে দেব না আমরা কোনো দিন। আশেপাশে তোর অনেক শত্রু আছে, এটা ভুলে যাস না। আমরা তোর পাশে আছি সব সময়। রিমি সাথীর উদ্দেশ্যে বলল, সেটা আমি জানি ভালো করে, কিন্তু এইসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি সত্যি। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। মৌ হাসতে হাসতে রিমির উদ্দেশ্যে বলল, আচ্ছা শোন, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে এবার, তাহলে এইসব দুশ্চিন্তা কমে যাবে তোর। রিমি মৌয়ের দিকে চোখ গরম করে তাকালো। মৌ হাসতে হাসতে রিমির উদ্দেশ্যে বলল, রাগ করিস না এত, এই নে ঠান্ডা পানি খেয়ে মাথা ঠান্ডা কর তোর। রোদে এসে এমন কথা বলছি বলে রাগ করিস না। রিমি কিছু বলল না, চুপ করে পানি নিয়ে খেতে লাগলো। দূরে লন্ডনের একটা বিশাল বাড়িতে রাতে ফিরল আবির। বিষ্ণু সোফায় বসে অপেক্ষা করছিলেন। আবিরের উদ্দেশ্যে বলল, আবির, তোমার কি সময় হবে আমার সাথে কিছু কথা বলার? এখন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আমি তোমার সাথে। বিষ্ণুর কথা শুনে আবির সিঁড়ি থেকে ঘুরে এসে সোফায় বসলো। বিষ্ণুর উদ্দেশ্যে বলল, আপনি জানেন বিষ্ণু চাচা, আপনি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আমার বাবার মতো, তবু এত আস্তে আস্তে কেন কথা বলেন আমার সাথে? সরাসরি বলুন কি বলতে চান আপনি, আমি শুনছি মনোযোগ দিয়ে। বিষ্ণু একটু থামলো। আবিরের উদ্দেশ্যে বলল, সময় হয়ে গেছে মনে হচ্ছে আমার। এখন কি আমাদের ফেরা উচিত নয় সেই শহরে? 15 বছর হয়ে গেছে আমরা এখানে। আমি তোমাকে এতদিন ধরে তৈরি করেছি ঠিক এই মুহূর্তের জন্য। এখন তোমার প্রস্তুত হওয়ার সময়। আবির একটু চুপ রইল। বিষ্ণুর উদ্দেশ্যে বলল, হ্যাঁ, যেতে তো হবেই একদিন। পুরনো হিসেবগুলো চুকিয়ে নিতে হবে এবার। অনেক দিন অপেক্ষা করেছি আমি এই দিনের জন্য। আপনি যাওয়ার সব ব্যবস্থা করুন, আমি প্রস্তুত আছি যেতে। বিষ্ণু মাথা নাড়ল। আবিরের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 2 দিনের মধ্যেই আমরা রওনা দেব সেই শহরের দিকে। এদিকে সব কাজ গুছিয়ে নাও তুমি, যাওয়ার আগে সব ঠিকঠাক করে নিতে হবে। আবির উঠে দাঁড়ালো। নিজের রুমের দিকে যেতে যেতে মনে মনে বলল, অপেক্ষা কর, আমি ফিরে আসছি শীঘ্রই। আর এবার যে ঝড় আসবে আমার হাতে, সেটা থামানোর ক্ষমতা এই দুনিয়ায় কারণ নেই। 2 দিন পর লন্ডনের একটা প্রাইভেট এয়ারপোর্টে একটা জেট দাঁড়িয়ে আছে। সকালের আলো এসে পড়েছে জেটের গায়ে। আবির গাড়ি থেকে নেমে জেটের দিকে হাঁটছে। পরনে কালো স্যুট, চোখে সানগ্লাস, মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে একটা ঝড় বইছে। 15 বছর পরে সে ফিরছে সেই শহরে যেখানে তার শৈশব শেষ হয়েছিল এক রাতে। বিষ্ণু পিছনে হাঁটছেন। আবির জেটের দরজার সামনে দাঁড়িয়ে একবার পেছনে তাকালো। বিষ্ণুর উদ্দেশ্যে বলল, বিষ্ণু চাচা, এই শহরে আমার অনেক স্মৃতি জমে আছে। ভালো আর খারাপ দুটোই মিশে আছে এই মাটিতে। কিন্তু আজ থেকে এখানে আমার আর কোনো জীবন নেই। জীবন আছে শুধু সেই শহরে যেখানে আমার শিকড়, যেখানে আমার বাবার রক্ত মাটিতে মিশে আছে। সেখানেই এখন আমার গন্তব্য। বিষ্ণু আবিরের কাঁধে হাত রাখলেন। আবিরের উদ্দেশ্যে বললেন, জীবন না বাবা,
তোমার লক্ষ্য আছে সেখানে। একটা মিশন আছে যা শেষ করতেই হবে তোমাকে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর আগে কোনো দুর্বলতা দেখানো চলবে না তোমার। কান্না আর আবেগ এখন বিলাসিতা, এসব এখন তোমার সহায়ক না, বাধা হয়ে দাঁড়াবে। আবির মাথা নাড়ল। দুজন জেটে উঠল। কয়েক ঘন্টার মধ্যে জেট আকাশে উড়াল দিল। এদিকে শহরে রিমির জীবন তার নিজের গতিতে চলেছে। সকালবেলা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে রিমি আর তার বন্ধুরা। মৌয়ার সাথে পাশে বসে হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসলো কাঁদতে কাঁদতে। রিমি মেয়েটির উদ্দেশ্যে বলল, কি হলো? তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে তোমার সাথে, বলো আমাকে। এমন করে কাঁদলে তো আমি কিছুই বুঝতে পারবো না। শান্ত হয়ে বসো প্রথমে, তারপর সবকিছু খুলে বলো আমাকে। মেয়েটি হেঁচকি তুলতে তুলতে রিমির উদ্দেশ্যে বলল, আপু, আমি একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা অনেক বড় আপু। ক্যাম্পাসে নাকি একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন এই বিষয়ে। আর কারোর কাছে যাওয়ার সাহস হচ্ছে না আমার। আপনার কথা শুনেই আমি ছুটে এসেছি এখানে। মৌ মেয়েটিকে পানির বোতল দিল, সাথে মেয়েটির জন্য বসার জায়গা করে দিল। রিমি মেয়েটির উদ্দেশ্যে বলল, এখন কোনো চিন্তা না করে সবকিছু আমাকে খুলে বলো শান্তভাবে। আমি থাকতে তোমার কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। যত বড়ই সমস্যা হোক না কেন আমি দেখবো এটা। তুমি শুধু সত্যিটা বলো আমাকে। মেয়েটি কাপা গলায় রিমির উদ্দেশ্যে বলল, আপু, সুজন তালুকদার নামে একজন আমাকে খুব প্রস্তাব দিয়েছে গতকাল। বলেছে আমি যদি রাজি না হই তবে আমার সব ব্যক্তিগত ছবি আর ভিডিও হ্যাক করে পুরো শহরে ছড়িয়ে দেবে। আমি এত ভয় পেয়ে গেছি যে রাতে ঘুমাতে পারিনি। কি করবো আমি বুঝতে পারছি না কিছুই। কথাটা শুনে রিমির চোয়াল শক্ত হয়ে গেল। রিমি যা বোঝার বুঝে নিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল, তুমি আমার সাথে চলো, এখন বাকিটা আমি দেখে নিচ্ছি সব কিছু। তোমার কোনো চিন্তা করতে হবে না আর। এই শহরে থেকে কেউ এভাবে কাউকে ভয় দেখাতে পারবে না। আমি থাকতে এটা সম্ভবই না কখনো। মেয়েটি ভয় পেয়ে রিমির উদ্দেশ্যে বলল, না না আপু, আমি আপনার সাথে যাবো না কোথাও। যদি আমাকে আপনার সাথে দেখে নেয় সুজন, তবে আরো বড় ক্ষতি করবে আমার পরিবারের কথা ভাবতে হবে আমাকে। প্লিজ আপু, এমন কিছু করবেন না যাতে আমার সমস্যা আরো বাড়ে। রিমি একটু ভাবলো, মেয়েটিকে বোঝালো চিন্তা না করতে। তারপর মৌ আর সাথীর দিকে তাকিয়ে বলল, তোরা এখানে থাক ওর সাথে, আমি একলাই দেখে আসি ব্যাপারটা কি। সুজনের সাহস কত দূর গিয়েছে সেটাও দেখা দরকার আজকে। তোরা ওকে একটু সামলে রাখ এই সময়ে। রিমি দলবল নিয়ে ক্যাম্পাসের অন্য পাশে যেতে লাগলো। সেদিকে দুজন তালুকদার আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। অমর খান সুজনের উদ্দেশ্যে বলল, ভাই, আপনি ফিরে এসেছেন, এটা খুব ভালো হয়েছে। ওই রিমি ওই কয়েকদিন আমাদের শান্তিতে কিছুই করতে দেয়নি ভাই। সব সময় কোনো না কোনো বিষয়ে মাথা ঘামায় সে। আপনি না থাকলে আমরা কিছুই করতে পারছিলাম না ঠিকভাবে। সুজন হাসতে হাসতে অমর খানের উদ্দেশ্যে বলল, আরে চিন্তা করিস না তোরা এত, আমি তো এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। আর সেই তো একটা মুরগিকে গিয়ে ধরে ফেলেছি আগেই। এখন দেখি রিমি কি করতে পারে এই বিষয়ে, তার ক্ষমতা কত দূর সেটাও পরীক্ষা হয়ে যাবে। ঠিক তখন রাফিন দূর থেকে দেখতে পেল রিমি এগিয়ে আসছে। রাফিন সুজনের উদ্দেশ্যে বলল, ভাই, এই দেখুন রিমি আমাদের দিকে এগিয়ে আসছে রাগী মুখে। মনে হচ্ছে কিছু একটা শুনে এসেছে সে। প্রস্তুত থাকুন ভাই, কি বলে দেখার জন্য। ওর মুখ দেখে মনে হচ্ছে আজ ঝামেলা হবে। সুজন হাসি দিয়ে রাফিনের উদ্দেশ্যে বলল, আরে আসতে দে, এত ভয় পাওয়ার কিছু নেই। এমনিতেই আমার জানের সাথে অনেক দিন কথা হয়নি, দেখা যাক কি বলে। আমিও দেখতে চাই তার সাহস কত দূর। চুপচাপ দাঁড়িয়ে থাক তোরা সবাই। কিছু সময়ের মাঝে রিমি সুজনদের কাছে চলে আসলো। সুজন রিমির উদ্দেশ্যে বলল, আহারে জান, কেমন আছো তুমি? আমি ক্যাম্পাসে সেই কখন এসেছি, বসে আছি। আর তোমার এত সময় লাগলো আমার কথা মনে পড়তে? একটু তো আগে এসে দেখা করতে পারতে আমার সাথে। রিমি সুজনের উদ্দেশ্যে রাগী গলায় বলল, তোর ফালতু কথা রাখ এখন, আমার সময় নেই এসব শোনার। এখন বল, তুই একটা মেয়েকে কুপ্রস্তাব আর হ্যাকিংয়ের ভয় কেন দেখিয়েছিস? এত সাহস কোথা থেকে পেলি তুই এমন কাজ করার? উত্তর দে আমাকে এখনই। সুজন অবাক হওয়ার ভান করে রিমির উদ্দেশ্যে বলল, আরে জান, ওই মেয়েটা তোমার কাছে বিচার দিয়েছে দেখছি। এটা ঠিক করেনি সে মোটেও।
তবে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার নামে অভিযোগ করার মূল্য কি হয়। তুমি এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বুঝতে পারছি না। রিমি সুজনের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আমি থাকতে তার একটা চুলও তুই ছুটতে পারবি না কোনো দিন। ভালো করে শুনে নে এই কথা। আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে আগে আমার কথা মনে রাখিস, না হলে পরিণতি ভালো হবে না তোর। সুজন হাসলো, রিমির উদ্দেশ্যে বলল, ঠিক আছে জান, যেমন তুমি চাও তেমনই হবে। এইসব কথা রাখো এখন প্লিজ। তুমি আমার ভালোবাসা কবে গ্রহণ করবে বলো? কতদিন ধরে তোমার পেছনে ঘুরছি আমি, এটা তো তুমি জানো ভালো করে। রিমি সুজনের দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোর মতো মাস্তানের ভালোবাসা আমি কখনোই গ্রহণ করবো না জীবনেও। এই স্বপ্ন তুই মনের ভিতর রেখে দে। আমি রিমি কারো ভয়ে বা ক্ষমতার কাছে মাথা নত করি না, এই কথা মাথায় রাখিস ভালো করে। থাপ্পড়ের মতো কথাটা শুনে সুজনের রাগ বেড়ে গেল। সুজন রিমির দিকে তেড়ে আসতে গেল, কিন্তু রিমির দলের সবাই রিমিকে ঘিরে ধরল। সুজন এগিয়ে আসতে গিয়েও থেমে গেল। রিমি সুজনের উদ্দেশ্যে বলল, এর জবাব আমি খুব তাড়াতাড়ি দিব তোকে। এখন শুধু অপেক্ষা কর সেই দিনের জন্য, যেদিন তোর এই অহংকার আমি ভেঙে দেব একদম। সেদিন বেশি দূরে নেই বলে দিলাম। রিমি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। সুজন এবার ওমর খান আর রাফিনের উদ্দেশ্যে বলল, যেভাবেই হোক ওই মেয়েটাকে তুলে নিয়ে আসবি তোরা। আজ রাতেই আমি তার ব্যবস্থা করতে চাই একদম। কত বড় সাহস, আমার নামে বিচার দেয় সে, আবার ওই রিমির কাছে। এর শাস্তি তাকে পেতেই হবে আজ। ওমর খান সুজনের উদ্দেশ্যে বলল, ঠিক আছে ভাই, আমরা ব্যবস্থা করছি এক্ষুনি, আপনি চিন্তা করবেন না এই বিষয়ে। রাতের মধ্যে কাজ হয়ে যাবে আমাদের। রিমি কিছু বোঝার আগে সব শেষ করে দেব আমরা। সুজন নিজের বাইক নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। সেই সন্ধ্যায় রিমি যখন ক্যাম্পাস থেকে বাড়ির দিকে যাচ্ছিল, তখন একটা কালো গাড়ি এসে তার পথ আটকালো। রিমি গাড়ি থামালো, জানালার কাছ নামিয়ে দেখলো ওমর খান আর রাফি সেই গাড়িতে। রিমি তাদের উদ্দেশ্যে বলল, কি চাই তোদের এখানে? রাস্তা আটকেছিস কেন আমার? সরাসরি বল কি চাস। আমার হাতে অন্তত সময় নেই তোদের সাথে কথা বলার। ওমর খান হাসতে হাসতে রিমির উদ্দেশ্যে বলল, কিছু চাই না বেশি কিছু, শুধু একটু কথা বলতে চাই তোমার সাথে। নাম একটা মেয়ের ব্যাপারে যে তোমার কাছে কে বিচার দিয়েছিল, ভালো হবে যদি ওই বিষয়ে নাক না গলাও। রিমি বুঝতে পারলো এরা কি চায়। সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, ওমর খানের উদ্দেশ্যে বলল, ওই মেয়েটার নাম তোদের মুখে শুনতেও চাই না আমি। যা বলার আমাকে বল সরাসরি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব আমার পছন্দ না। যা বলতে এসেছিস বলে ফেল এখনই। রাফিন রিমির উদ্দেশ্যে বলল, সুজন ভাই বলেছে তার সাথে একবার দেখা করতে চাই সে। ভালোই ভালো চল আমাদের সাথে এখন, না হলে পরে জোর করে নিয়ে যেতে হবে তোকে। ভালো হবে নিজে থেকে চলা। রিমি একটু হাসলো, রাফিনের উদ্দেশ্যে বলল, তোদের সুজন ভাইকে গিয়ে বলে দে আমি রিমি কারোর ডাকে যাই না কোথাও। যার কথা আছে সে নিজে এসে বলুক আমাকে সামনে। এভাবে চামচা পাঠিয়ে আমাকে ডাকার সাহস তার হওয়া উচিত নয়। ওমর খান এগিয়ে এসে রিমির হাত ধরতে গেল, কিন্তু রিমি দ্রুত সরে গিয়ে তার হাত মুচড়ে ধরলো। ওমর খান ব্যথায় চিৎকার করলো। রিমি ওমর খানের উদ্দেশ্যে বলল, আজকেও একই ভুল করলি তুই? শিখিস না তোদের কোনো দিন কিছু থেকে? একবার বলতে হবে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা না করতে, পরের বার এই হাত আর কাজ করবে না তোর। রাফিন ভয় পেয়ে পেছনে সরে গেল। রিমি ওমর খানের হাত ছেড়ে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। ওমর খান হাত ধরে রাফিনের উদ্দেশ্যে বলল, ওই মেয়েটাকে একদিন আমাদের সবার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে দেখিস। সুজন ভাইকে বলতে হবে, এবারের কোনো পরিকল্পনা করতে হবে। এভাবে সরাসরি ওর সাথে লাগতে গেলে আমরা সবাই হেরে যাব মনে হচ্ছে। এদিকে আকাশে অনেক উঁচুতে জেট উঠছে। আবির জানালার পাশে বসে নিচে মেঘের দিকে তাকিয়ে আছে। বিষ্ণু পাশে এসে বসলেন। আবিরের উদ্দেশ্যে বললেন, কিছু ভাবছো এত গভীরভাবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক চিন্তা চলছে তোমার মনে। আমাকে বলতে পারো কি ভাবছো? হালকা হতে পারবে তাহলে একটু। আবির বিষ্ণুর উদ্দেশ্যে বলল, ভাবছি কিভাবে শুরু করব সব আবার নতুন করে। 15 বছরে অনেক কিছু বদলে গেছে নিশ্চয়ই সেই শহরটায়।
শত্রুরা আরও অনেক শক্তিশালী হয়ে গেছে এই সময়ে। আমি কি আসলে প্রস্তুত এই লড়াইয়ের জন্য? এটাই ভাবছি বারবার। বিষ্ণু আবিরের উদ্দেশ্যে বললেন, শক্তিশালী হোক যত খুশি তারা, কিন্তু তোমার কাছে যা আছে তাদের কাছে তা নেই কখনোই। তোমার কাছে আছে সত্য, প্রতিজ্ঞা আর তোমার বাবার রক্ত যা তোমার শিরায় বইছে। এই শক্তি কোনো টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না। আবির জানালার বাইরে তাকিয়ে রইল। মেঘের আড়ালে কোথাও একটা শহর অপেক্ষা করছে তার ফেরার জন্য। কিন্তু সেই শহর জানে না সেই ফেরাটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে, এবং কেউ জানে না এই বিমানে বসে থাকা শান্ত যুবকটা আসলে কে। বিকেল হয়ে আসছে, শহরের আকাশে একটা বিমান নিচে নামছে। বিমানবন্দরের রানওয়েতে স্পর্শ করল চাকা। আবির জানালা দিয়ে বাইরে তাকালো। 15 বছর পর এই মাটিতে পা রাখছে। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি, কষ্ট, রাগ আর একটা চাপা উত্তেজনা একসাথে মিশে আছে। চোখের সামনে ভেসে উঠেছে সেই রাতের ছবি, বাবার রক্তমাখা শরীর, কবরের মাটি আর একটা প্রতিজ্ঞা। বিমান থেকে নামার সময় বিষ্ণু আবিরের উদ্দেশ্যে বলল, ছোট সাহেব, এই শহরে এখন থেকে প্রতিটা পা সাবধানে ফেলতে হবে আপনার। কে শত্রু কে মিত্র সেটা বোঝা অনেক কঠিন হবে এখন। 15 বছরে অনেক মুখ বদলে গেছে নিশ্চয়। কেউ এখন ব্যবসায়ী হয়ে গেছে, কেউ রাজনীতিবিদ হয়ে গেছে, কিন্তু ভেতরে সেই হিংস্রতা কারোর বদলায়নি। আমাদের প্রথম কাজ হবে চুপচাপ পরিস্থিতি বোঝা। কোনো তাড়াহুড়া করা যাবে না এখন। আবির বিষ্ণুর উদ্দেশ্যে বলল, আমি জানি চাচা, এই শহরে কেউ কাউকে চেনে না সত্যিকারের অর্থে। সবার মুখে মুখোশ লাগানো আছে এইখানে। আমাকে একটা সাধারণ মানুষের মুখোশ পরে থাকতে হবে এখন। যতদিন না সঠিক সময় আসে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। 15 বছর ধরে আমি এই দিনের অপেক্ষা করেছি। এখন কোনো ভুল করার সুযোগ নেই আমার হাতে। দুজন গাড়িতে উঠল। গাড়ি শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলল। আবির জানালার বাইরে তাকিয়ে শহরটা দেখছে। কিছু রাস্তা চেনা লাগছে, কিছু একদম বদলে গেছে। নতুন বিল্ডিং উঠেছে অনেক জায়গায়, চকচকে শপিং মল, উঁচু উঁচু অফিস টাওয়ার। কিন্তু শহরের ভেতরের অন্ধকার সেই আগের মতোই আছে, শুধু সেটা এখন আরো গভীরে লুকানো। বিষ্ণু আবিরের উদ্দেশ্যে বলল, প্রথমে আমরা একটা সাধারণ বাসায় থাকব শহরের বাইরের দিকে। কারণ নজরে আসা যাবে না আমাদের এখন। আস্তে আস্তে আমরা পুরনো নেটওয়ার্কের সাথে যোগাযোগ করব। কে এখনো বিশ্বস্ত আছে আর কে বদলে গেছে সেটা বুঝতে হবে আগে। একবার ভুল মানুষকে বিশ্বাস করলে সব শেষ হয়ে যাবে আমাদের। তাই প্রতিটা পদক্ষেপ হিসাব করে নিতে হবে। আবির বিষ্ণুর উদ্দেশ্যে বলল, ঠিক আছে চাচা, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমি শুধু একটা জিনিস জানতে চাই, আমার বাবার মৃত্যুর সাথে জড়িত মানুষগুলো এখনও কি এই শহরে আছে কি না। যদি থাকে তবে তাদের প্রথমে খুঁজে বের করতে হবে আমাদের। আর তৃতীয় ব্লাড কোডটা কোথায় আছে সেটাও খুঁজে বের করা জরুরি, কারণ যতদিন সেটা না পাবো ততদিন আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে না। বিষ্ণু একটু চুপ থেকে আবিরের উদ্দেশ্যে বললেন, তারা আছে এই শহরে, কিন্তু এখন তাদের অন্য পরিচয়ে চলছে সব কিছু। কেউ ব্যবসায়ী হয়ে গেছে, কেউ সমাজসেবী হয়ে গেছে, এমনকি কেউ কেউ এখন প্রশাসনের কাছাকাছি চলে গেছে। তাদের খুঁজে বের করা সহজ হবে না মোটেও। কিন্তু আমার কাছে কিছু পুরনো সূত্র আছে যা আমি এখনো কাউকে বলিনি। সময় হলে সেগুলো আপনাকে জানাবো আমি। গাড়ি একটা নিরিবিলি এলাকায় থামলো। একটা সাধারণ দেখতে বাড়ির সামনে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ পরিবারের বাড়ি, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এই বাড়ি অনেক সুরক্ষিত। আবির আর বিষ্ণু গাড়ি থেকে নামলো। ভেতরে ঢুকতেই আবির দেখলো কয়েকজন আগে থেকে অপেক্ষা করছে। এরা বিষ্ণুর পুরনো বিশ্বস্ত লোক, যাদের আগেই পাঠানো হয়েছিল প্রস্তুতির জন্য। তাদের একজন এগিয়ে এসে বিষ্ণুর উদ্দেশ্যে বলল, সব ব্যবস্থা করা হয়ে গেছে স্যার। বাড়িটা সম্পূর্ণ সুরক্ষিত এখন। কোনো ক্যামেরা বা ট্র্যাকিং ডিভাইস নেই আশেপাশে। আমরা চারদিকে নজর রাখি সবসময়। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এখানে কয়েকদিন। কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে জানাবো। বিষ্ণু লোকটির উদ্দেশ্যে বলল, ভালো কাজ করেছো তুমি। এখন থেকে শহরের খবর আমাদের কাছে নিয়মিত পৌঁছাতে হবে তোমাদের। কোথায় কী ঘটছে, কে কার সাথে কাজ করছে, শহরের প্রভাবশালী মানুষদের গতিবিধি সব কিছু জানা দরকার আমাদের এখন। কোনো তথ্য বাদ দেওয়া যাবে না, এমনকি ছোট কোনো বিষয়ও গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের জন্য।
লোকটি মাথা নেড়ে সম্মতি দিল। আবির ঘরের ভেতরে ঢুকে জানালার পাশে দাঁড়ালো। বাইরে শহরের আলো জ্বলছে। 15 বছর আগে এই শহর তার কাছে ছিল শুধু একটা বাড়ি আর একটা পরিবার। আজ এই শহর তার কাছে একটা যুদ্ধক্ষেত্র। সে মনে মনে ভাবলো, এই শহরের প্রতিটা মানুষের মুখে একটা মুখোশ আছে। কার মুখোশের পেছনে কি লুকানো আছে সেটা বের করতেই হবে তাকে। জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখে আবির ভাবলো, 15 বছর আগে সে কাঁদতে থাকা ছেলেটা আর আজকের এই মানুষটা একদমই আলাদা। পরের দিন সকালে শহরের একটা বড় কফি শপে রিমি বসে আছে তার বান্ধবীদের সাথে। মৌয়ার সাথী পাশে বসে কফি খাচ্ছে। বাইরের সকালে রোদ পড়েছে কফি শপের জানালায়। হঠাৎ রিমির ফোনে একটা মেসেজ এলো। রিমি ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল। মুখের রং বদলে গেল তার সাথে সাথে। মৌ রিমির উদ্দেশ্যে বলল, কি হলো, তোর মুখটা এমন হয়ে গেল কেন হঠাৎ? কে মেসেজ দিয়েছে যে তোর চেহারা এমন বদলে গেছে মুহূর্তে? কোনো খারাপ খবর আছে নাকি? বলবি আমাদের? এমন চুপ করে থাকলে আমরা কিভাবে বুঝবো কি হয়েছে তোর সাথে? রিমি ফোনটা টেবিলে রেখে মৌয়ের উদ্দেশ্যে বলল, একটা অজানা নম্বর থেকে মেসেজ এসেছে আমার কাছে। লিখেছে, আমার বাবার হত্যাকারীকে একজনের নাম জানতে চাইলে আজ রাতে শহরের পুরনো ফ্যাক্টরিতে আসতে হবে আমাকে একা। এতদিন পর কেউ এই বিশেষ যোগাযোগ করলো কেন বুঝতে পারছি না আমি। 5 বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, আর আজ এমন একটা মেসেজ এলো। সাথী চিন্তিত হয়ে রিমির উদ্দেশ্যে বলল, এটা তো একটা ফাঁদ হতে পারে রিমি। তুই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবি এই বিষয়ে। এতদিন পর হঠাৎ কেউ এসব জানতে চাইবে কেন? আগে ভালো করে যাচাই করতে হবে এই মেসেজ কে পাঠিয়েছে। এত সহজে কারো ফাঁদে পা দেওয়া উচিত হবে না তোর। তুই তো জানিস এই শহরে কত বিপদ লুকিয়ে আছে। রিমি সাথীর উদ্দেশ্যে বলল, আমিও জানি এটা ফাঁদ হতে পারে, কিন্তু আমার বাবার হত্যাকারীর নাম জানার সুযোগ যদি সত্যিই থাকে তাহলে আমি সুযোগ নিতে রাজি আছি। এতদিন এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছি আমি। আজ যদি একটা সূত্র পাই তাহলে সেটা হাতছাড়া করতে পারবো না। আমার বাবা আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, তার বিচার পাওয়ার অধিকার আমার আছে, যে কোনো ঝুঁকি নিয়েই হোক। মৌ চিন্তিত গলায় রিমির উদ্দেশ্যে বলল, তাহলে আমরাও তোর সাথে যাবো আজ রাতে। একা যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই বিষয়ে। যত বড় ঝুঁকি হোক না কেন, আমরা তোকে একা ছাড়বো না কোথাও। এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তুই যদি জোর করে একা যাওয়ার চেষ্টা করিস তাহলে আমরা তোর পিছু পিছু যাবো লুকিয়ে। এতে তোর কোনো হাত নাই। রিমি একটু হেসে মৌ আর সাথীর উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোরা সাথে থাকবি কিন্তু দূরে থাকবি। আমি একা গিয়ে দেখব কে আছে সেখানে। কোনো বিপদ বুঝলে তোরা সাথে সাথে এগিয়ে আসবি। এভাবে প্ল্যান করি আজকের রাতের জন্য। আর হ্যাঁ, অস্ত্র সাথে নিতে ভুলিস না। কখন কি হয় বলা যায় না এই শহরে। সারাদিন রিমির মনে একটা অস্থিরতা কাজ করলো। ক্লাসে বসে থাকলেও তার মনোযোগ অন্য কোথাও। বারবার সেই মেসেজের কথা মনে পড়েছে, তার বাবার মুখ মনে পড়েছে, সেই রাতের কথা মনে পড়েছে যখন তাকে মায়ের সাথে গোপন রুমে লুকিয়ে থাকতে হয়েছিল। সেই রাতের পর থেকে বাবাকে আর কখনো দেখেনি সে। শুধু শুনেছে বাবা নিখোঁজ হয়ে গেছেন। পরে জানা গেছে তিনি মারা গেছেন, কিন্তু মোর দেহ পাওয়া যায়নি কখনো। রাত নামতেই শহরের পুরোনো একটা ফ্যাক্টরির সামনে গাড়ি থামলো রিমির। চারপাশে নিস্তব্ধতা। পুরনো ভাঙা বিল্ডিংটা অন্ধকারে ভয়ঙ্কর লাগছে। জায়গাটা এক সময় একটা টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, এখন পরিত্যক্ত। দেওয়ালে শ্যাওলা জমে আছে। ভাঙা জানালা দিয়ে বাতাস বইছে শিরশিরে শব্দ করে। রিমি গাড়ি থেকে নেমে সাবধানে ভেতরে ঢুকলো। মৌয়ার সাথে দূরে গাড়িতে বসে অপেক্ষা করছে নির্দেশ মতো। হাতে তাদের প্রস্তুতি আছে, জরুরি প্রতিরক্ষার সরঞ্জাম। ভেতরে ঢুকে রিমি অন্ধকারে কাউকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা ছায়া নড়ে উঠল কোনায়। রিমি সতর্ক হয়ে সেদিকে তাকিয়ে বলল, কে আছে ওখানে? সামনে আসুন এখনই। এভাবে অন্ধকারে লুকিয়ে থাকার মানে কি আপনার? আমাকে কেন দেখেছেন এখানে সরাসরি বলুন। আমি ভয় পাওয়ার মানুষ না, সেটা মনে রাখবেন। ছায়াটা আরো গভীর অন্ধকারে মিশে রইল। একটা পরিবর্তিত কণ্ঠস্বর রিমি উদ্দেশ্যে বলল, কণ্ঠটা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা যাতে কেউ চিনতে না পারে আসল পরিচয়। তোমার বাবার মৃত্যুর পিছনে অনেক বড় রহস্য আছে রিমি, যা তুমি কল্পনাও করতে পারবে না। এই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষদের হাত আছে এই ঘটনার পেছনে। আজ আমি তোমাকে শুধু একটা সংকেত দিয়ে গেছি।
পুরো সত্য জানার জন্য তোমাকে আরও গভীরে যেতে হবে। সাবধানে থাকো, কারণ যারা এই সত্য গোপন রাখতে চায় তারা অনেক শক্তিশালী এবং নির্দয়। রিমি অন্ধকারের দিকে এক পা এগিয়ে অজানা কণ্ঠের উদ্দেশ্যে বলল, শুধু সংকেত দিয়ে চলে যাবেন এটা হবে না। আপনি কে সেটা আগে বলুন আমাকে, আর আমার বাবার ব্যাপারে যা জানেন সব এখনই বলে দিন। এভাবে রহস্য করে আমাকে আর কষ্ট দেবেন না দয়া করে। 5 বছর ধরে আমি এই উত্তরের জন্য অপেক্ষা করছি। আজ আমাকে খালি হাতে ফিরতে দেবেন না প্লিজ। কিন্তু উত্তর আসার আগেই একটা দরজা খুলে বন্ধ হওয়ার শব্দ হলো। রিমি দ্রুত সেদিকে দৌড়ে গেল, কিন্তু কেউ নেই, শুধু রাতের বাতাস বইছে সেখানে। ফ্যাক্টরির ভেতরে শুধু একটা ছোট্ট কাগজের টুকরো পড়ে আছে মেঝেতে। রিমি কাগজটা তুলে নিল কাপা হাতে। তাতে লেখা একটা নাম এবং একটা ঠিকানা। নামটা পড়ে রিমির হাত কাঁপতে লাগলো। এই নাম তার পরিচিত একটা নাম, যাকে সে ছোটবেলা থেকে চিনে শহরের একজন সম্মানিত মানুষ হিসেবে। রিমি কাগজটা বুকের কাছে চেপে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তারপর ধীরে ধীরে বাইরে এসে গাড়িতে উঠল। মৌ আর সাথী তার মুখ দেখে বুঝতে পারলো কিছু একটা বড় ঘটনা ঘটেছে। মৌ রিমির উদ্দেশ্যে বলল, কি হলো? ভেতরে কাকে দেখলি? কি বললো তোকে? তোর মুখ দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু জেনেছিস তুই। বল আমাদের কি হয়েছে? এটা চুপ করে আছিস কেন? রিমি কাগজটা মোর হাতে দিয়ে কাপা গলায় বলল, এই নামটা দেখ, আমি চিনি এই মানুষটাকে। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আসতেন। বাবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তার। যদি এই মানুষটা আমার বাবার মৃত্যুর সাথে জড়িত থাকে তাহলে আমি বুঝতেই পারছি না এই দুনিয়ার আর কাকে বিশ্বাস করা যায়। এদিকে শহরের অন্য একটা প্রান্তে আবির বিষ্ণুর সাথে বসে পুরনো কিছু কাগজপত্র দেখছে। টেবিলের উপর ছড়িয়ে আছে অনেক পুরনো ফাইল, ছবি আর কিছু হাতে লেখা নোট। বিষ্ণু একটা ফাইল আবিরের সামনে রেখে আবিরের উদ্দেশ্যে বলল, ছোট সাহেব, এই ফাইলে আপনার বাবার পুরনো কিছু ব্যবসায়িক পার্টনারের তথ্য আছে। এদের মধ্যে কেউ একজন হয়তো জানতে পারে তৃতীয় ব্লাড কোড সম্পর্কে কিছু তথ্য। আমাদের সাবধানে এদের সাথে যোগাযোগ করতে হবে একে একে, কারণ এদের মধ্যে কেউ যদি শত্রুপক্ষের সাথে যোগসাজশ করে থাকে তাহলে আমাদের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। আবির ফাইলটা হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বিষ্ণুর উদ্দেশ্যে বলল, এই নামগুলোর মধ্যে কেউ যদি বিশ্বাসঘাতক হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করা বিপজ্জনক হবে আমাদের জন্য। আমাদের অন্য কোনো পথে এদের সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে, তারপর বুঝে শুনে এগোতে হবে খুব সাবধানে। আমি চাই না কোনো ভুলের কারণে আমাদের এতদিনের পরিকল্পনা মাটিতে মিশে যাক, তাও আবার একদম শুরুতেই। বিষ্ণু আবিরের উদ্দেশ্যে বলল, আমি একমত আপনার সাথে সম্পূর্ণভাবে। আমার কিছু পুরনো যোগাযোগ আছে এখনও শহরে, যারা আমাদের জন্য নিরাপদে তথ্য জোগাড় করতে পারবে। আমি আজই তাদের সাথে যোগাযোগ করছি গোপনে, কিন্তু আপনাকে এই সময় খুব সাবধানে থাকতে হবে। কোনো অপরিচিত মানুষকে বিশ্বাস করবেন না, এমনকি যাকে পরিচিত মনে হবে তাকেও সন্দেহের চোখে দেখতে হবে এখন। আবির ফাইলের একটা পাতায় থেমে গেল। সেখানে একটা পুরনো ছবি ছিল, যেখানে তার বাবা ইমরান চৌধুরী আরও কয়েকজনের সাথে দাঁড়িয়ে। ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল আবির। বিষ্ণু সেটা লক্ষ্য করে আবিরের উদ্দেশ্যে বলল, এই ছবিতে আপনার বাবার সাথে যারা আছে তাদের মধ্যে কয়েকজন এখনো জীবিত আছেন শহরে। তাদের মধ্যে কেউ একজন হয়তো সাহায্য করতে পারবে আমাদের, কিন্তু কেউ একজন এই ছবিতেই হয়তো বিশ্বাসঘাতকও হতে পারে। এটাই সবচেয়ে কঠিন অংশ আমাদের জন্য, বন্ধু আর শত্রু আলাদা করা। আবির জানালার বাইরে তাকিয়ে রইল। শহরের আলো জ্বলছে দূরে। সে জানে না এই শহরে এক মেয়ে তার বাবার মৃত্যুর রহস্য খুঁজছে, আর সেই রহস্যের সুতো একদিন তাদের দুজনকে একসাথে নিয়ে আসবে এক অদ্ভুত মোড়ে। আবির মনে মনে ভাবল, এই শহরে তাকে নতুন করে নিজের পরিচয় তৈরি করতে হবে, এমন একটা পরিচয় যা কাউকে সন্দেহ করতে দেবে না, যার আড়ালে সে নিরাপদে কাজ করতে পারবে। 1 সপ্তাহ পর শহরের সবচেয়ে নামকরা এক বিজনেস টাওয়ারের সামনে একটা কালো গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো আবির। পরনের দামি স্যুট, হাতে একটা ব্রিফকেস, চেহারায় একটা আত্মবিশ্বাসী হাসি। এই কয়েকদিনে বিষ্ণু আর তার লোকেরা মিলে আবিরের জন্য একটা সম্পূর্ণ নতুন পরিচয় তৈরি করেছে।
কাগজে কলমে আবির এখন একজন বিদেশ থেকে আসা সফল বিনিয়োগকারী, যার নাম এই শহরের ব্যবসায়িক জগতের এর আগে কখনো শোনা যায়নি। এই পরিচয়ের আড়ালেই সে এখন শহরের ভেতরে প্রবেশ করবে। আবির টাওয়ারের ভেতরে ঢোকার আগে বিষ্ণুর উদ্দেশ্যে ফোনে বলল, চাচা, আমি পৌঁছে গেছি এখানে। আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই মানুষটার সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আমরা শহরের ভেতরে অনেক খবর পেয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু সামনে নেব এখানে। ফোনের ওপাশ থেকে বিষ্ণু আবিরের উদ্দেশ্যে বললেন, সাবধানে থাকবে ভিতরে। এই মানুষটা শহরের প্রভাবশালী একজন ব্যবসায়ী, তার সাথে অনেক ক্ষমতাবান মানুষের যোগাযোগ আছে। কথা বলার সময় প্রতিটা শব্দ মাপে বলবে তুমি। কোনো অতিরিক্ত কৌতূহল দেখানো যাবে না তার সামনে। যা জানতে চাও সেটা ঘুরিয়ে জানার চেষ্টা করবে সরাসরি। আবির ফোন রেখে টাওয়ারের ভেতরে ঢুকলো। লিফটে উঠে সবচেয়ে উপরের তলায় গেল। সেখানে একটা বিশাল অফিস, কাচের দেওয়াল দিয়ে ঘেরা। পুরো শহরের দৃশ্য দেখা যায় সেখান থেকে। অফিসের ভেতরে একজন মাঝবয়সী মানুষ বসে আছেন বিশাল চেয়ারে। এই মানুষটার নাম দাদুভাই নয়, ভিন্ন একজন ব্যবসায়ী যার নাম কামরুল হাসান। শহরের অর্থনীতিতে তার প্রভাব অনেক। আবিরকে দেখে কামরুল হাসান উঠে দাঁড়িয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, আসুন আসুন, আপনার কথা অনেক শুনেছি বিদেশের ব্যবসায়িক মহল থেকে। এত অল্প বয়সে এত বড় বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তোলা সত্যিই প্রশংসার যোগ্য একটা বিষয়। বসুন প্লিজ, আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম এই সুযোগের। আবির হাসি মুখে কামরুল হাসানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুনেছি এই শহরের ব্যবসায়িক জগতে আপনার অবস্থান অনেক শক্তিশালী। আমি চাই এই শহরে কিছু বিনিয়োগ করার আগে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানতে। আপনার মতো অভিজ্ঞ মানুষের পরামর্শ আমার জন্য অনেক মূল্যবান হবে। কামরুল হাসান খুশি হয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, নিশ্চয় নিশ্চয়, আমি আপনাকে সবকিছু জানাবো যা আপনার দরকার। এই শহরে ব্যবসা করতে হলে কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। কিছু পরিবার আছে যাদের প্রভাব অনেক বেশি এই শহরে। তাদের সাথে শত্রুতা করলে কোনো ব্যবসায়ী টিকবে না এখানে। আমি আপনাকে ধীরে ধীরে সব বুঝিয়ে দেব এই বিষয়ে। আবির আগ্রহ নিয়ে কামরুল হাসানের উদ্দেশ্যে বলল, এই কথাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপনি কি বলতে পারবেন এই শহরে এমন কোন পরিবার আছে সবচেয়ে বেশি প্রভাবশালী, যাদের সাথে সম্পর্ক রাখাটা ব্যবসার জন্য জরুরি? আমি চাই না কোনো ভুল মানুষের সাথে শত্রুতা করে আমার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে যাক এই শহরে এসেই। কামরুল হাসান একটু সতর্ক হয়ে চারপাশে তাকালেন। তারপর গলার স্বর কমিয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, এই বিষয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলা ঠিক না, কিন্তু আপনাকে বলছি কারণ আপনি বিদেশ থেকে এসেছেন। এসব জানা দরকার আপনার। এই শহরে একটা পরিবার আছে যাদের নাম মুখে আনতেও মানুষ ভয় পায়, যাদের প্রধান মানুষটাকে সবাই সম্মান করে ডাকে দাদু ভাই বলে। তার হাত অনেক লম্বা। এই শহরের প্রতিটা ক্ষেত্রে, প্রশাসন থেকে শুরু করে ব্যবসা, সবকিছুতে তার প্রভাব আছে। আবির ভেতরে ভেতরে চমকে উঠল এই নাম শুনে, কিন্তু বাইরে থেকে শান্ত থেকে কামরুল হাসানের উদ্দেশ্যে বলল, দাদু ভাই, নামটা বেশ আকর্ষণীয় শুনতে। এই মানুষটার সাথে কিভাবে দেখা করা যায় বা যোগাযোগ করা যায়? যদি তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমার ব্যবসার জন্য এটা অনেক সহায়ক হবে। আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন এই বিষয়ে? কামরুল হাসান একটু ভাবলেন, তারপর আবিরের উদ্দেশ্যে বললেন, এত সহজে তার সাথে দেখা করা সম্ভব না। তিনি সাধারণত নিজে থেকে যোগাযোগ করেন না কারোর সাথে, কিন্তু তার ছেলে সুজন তালুকদার শহরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যায়। আগামী সপ্তাহে একটা বড় চ্যারিটি গেলা হবে শহরের সবচেয়ে বড় হোটেলে। সেখানে সুজন তালুকদারও থাকবে। আপনি চাইলে আমি আপনাকে সেই অনুষ্ঠানে নিয়ে যেতে পারি। সেখান থেকে শুরু হতে পারে আপনার পরিচয়। আবির খুশি হয়ে কামরুল হাসানের উদ্দেশ্যে বলল, এটা তো অসাধারণ একটা সুযোগ আমার জন্য। আপনি যদি আমাকে এই অনুষ্ঠানে নিয়ে যান তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি প্রস্তুত থাকবো সেই দিনের জন্য। ধন্যবাদ আপনাকে এত মূল্যবান তথ্য এবং সুযোগ দেওয়ার জন্য। মিটিং শেষ করে আবির বাইরে এসে গাড়িতে উঠল। গাড়িতে বসে সে বিষ্ণুকে ফোন করলো। ফোন ধরতেই আবির বিষ্ণুর উদ্দেশ্যে বলল, চাচা, একটা বড় সুযোগ পেয়ে গেছি। আগামী সপ্তাহে একটা চ্যারিটি গালায় সুজন তালুকদারের সাথে দেখা হবে আমার।
এটাই হবে আমাদের শত্রুপক্ষের ভেতরে প্রবেশ করার প্রথম সুযোগ। এখন থেকে আমাদের খুব সতর্কভাবে প্রস্তুতি নিতে হবে এই অনুষ্ঠানের জন্য। বিষ্ণু ফোনের ওপাশ থেকে আবিরের উদ্দেশ্যে বললেন, খুব ভালো খবর এটা, কিন্তু সুজন তালুকদারের সামনে সাবধানে থাকতে হবে তোমাকে। এই ছেলেটা চরিত্রে অনেক বেপুরা শুনেছি আমি লোকজনের কাছে। কোনোভাবেই তোমার আসল পরিচয়ের কোনো ইঙ্গিত দেওয়া যাবে না তার সামনে। আমরা এখন থেকে তোমার জন্য একটা পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড স্টোরি তৈরি করব, যাতে কোনো প্রশ্নের উত্তর দিতে সমস্যা না হয় তোমার। এদিকে শহরের অন্য একটা প্রান্তে রিমি বসে আছে তার রুমে, সামনে রাখা সে কাগজের টুকরো যেখানে একটা নাম লেখা। রিমি অনেকক্ষণ ধরে নামটা দেখেছে আর ভাবছে। দরজায় নক করার শব্দ হলো। রিমি কাগজটা তাড়াতাড়ি লুকিয়ে রেখে দরজার দিকে তাকালো। নাইমা বেগম ভেতরে এসে রিমির উদ্দেশ্যে বললেন, কি করছিস তুই রুমে একলা এত রাত পর্যন্ত? খেতে আসিস না কেন নিচে? আজকাল তোকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। আমার কাছে কোনো সমস্যা হয়েছে কি তোর সাথে, যা আমাকে বলতে পারছিস না? রিমি মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে নাইমা বেগমের উদ্দেশ্যে বললেন, না মা, কোনো সমস্যা নেই, শুধু একটু পড়াশোনার চাপ যাচ্ছে এই কয়েকদিন। তুমি চিন্তা করো না আমার জন্য। আমি এখনই নিচে আসছি খাবার খেতে। তুমি যাও, আমি আসছি কয়েক মিনিটের মধ্যে। নাইমা বেগম মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মায়ের মন বুঝতে পারলো কিছু একটা গোপন করেছে তার মেয়ে, কিন্তু তিনি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। রিমি একা হয়ে আবার সেই কাগজটা বের করলো, নামটা অনেকবার পড়লো মনে মনে। তারপর সিদ্ধান্ত নিল এই বিষয়ে আরও গভীরে যাওয়ার আগে তাকে নিশ্চিন্ত হতে হবে এই তথ্য সত্যি কিনা। পরের দিন রিমি তার বন্ধুদের নিয়ে শহরের রেকর্ড অফিসে গেল পুরনো তথ্য খুঁজতে। মৌ আর সাথী তার সাথে। অফিসের ভেতরে ঢুকে রিমি একজন কর্মচারীর উদ্দেশ্যে বলল, আমার 15 বছর আগে একটা ঘটনার রেকর্ড দরকার। আমার বাবার নিখোঁজ হওয়ার মামলার ফাইল কোথায় পাবো আমি? যদি আপনারা সাহায্য করতে পারেন তাহলে অনেক উপকার হবে আমার জন্য। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কর্মচারী একটু খোঁজাখুঁজি করে রিমির উদ্দেশ্যে বললেন, এই নামে একটা ফাইল ছিল, কিন্তু সেটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফাইলের লেখা আছে তদন্ত শেষ হয়েছে, অপ্রতুল প্রমাণের কারণে এর বেশি কিছু তথ্য এখানে নেই। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে যে অফিসার এই মামলা দেখেছিলেন তার সাথে কথা বলতে হবে আপনাকে। রিমি আগ্রহ নিয়ে কর্মচারীর উদ্দেশ্যে বলল, এই অফিসারের নাম এবং তার সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেটা বলতে পারবেন আমাকে? এটা আমার জন্য অনেক জরুরি একটা তথ্য। যদি যে কোনো মূল্যে এই বিষয়ে আরও জানতে চাই, প্লিজ আমাকে সাহায্য করুন এই ব্যাপারে। কর্মচারী ফাইল দেখে রিমির উদ্দেশ্যে বললেন, অফিসারের নাম এখানে লেখা আছে, কিন্তু তিনি এখন আর চাকরিতে নেই। অবসর নিয়েছেন কয়েক বছর আগে। তার ঠিকানা আমাদের কাছে নেই, কিন্তু আমি শুনেছি তিনি শহরের বাইরে একটা এলাকায় থাকেন। এখন আপনি চাইলে পুরনো পুলিশ বিভাগে গিয়ে খোঁজ করতে পারেন তার সম্পর্কে। রিমি কর্মচারীকে ধন্যবাদ দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। মৌ আর সাথী তার পিছু পিছু এলো। বাইরে এসে মৌ রিমির উদ্দেশ্যে বলল, এখন কি করবি তুই? সে অফিসারকে খুঁজে বের করবি নাকি? এটা তো অনেক কঠিন কাজ হয়ে যাবে মনে হচ্ছে। এত বছর আগে অবসর নেওয়া একজন মানুষকে খুঁজে পাওয়া সহজ হবে না আমাদের জন্য। রিমি ধীর কণ্ঠে মৌয়ের উদ্দেশ্যে বলল, যতই কঠিন হোক আমি তাকে খুঁজে বের করবই। আমার বাবার সত্যিকারের কাহিনী জানার জন্য আমি যা করতে হয় তাই করব। এই শহরে প্রতিটা কোণা খুঁজে বের করব যদি দরকার হয়। কেউ আমাকে থামাতে পারবে না এই সত্য খোঁজার পথ থেকে। এদিকে শহরের অন্য একটা জায়গায় দাদু ভাই বসে আছেন তার বিশাল অফিসে। সামনে দাঁড়িয়ে আছে রিনা খান। দাদু ভাই রিনা খানের উদ্দেশ্যে বললেন, শহরে নতুন একজন বিনিয়োগকারী এসেছে শুনলাম। বিদেশ থেকে এসেছে আর অনেক টাকা ঢালতে চাই এখানে। এই মানুষের ব্যাপারে পুরো তথ্য জোগাড় করো আমার জন্য। এই শহরে নতুন কেউ এলে তার সম্পর্কে সবকিছু জানা দরকার আমাদের। কোনো ঝুঁকি নেওয়া যাবে না এই বিষয়ে। রিনা খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, আমি এই বিষয়ে খোঁজ নিচ্ছি স্যার। তবে এতদিন যা তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে এই মানুষটা সত্যিই একজন সফল ব্যবসায়ী। তার বিদেশের ব্যবসায়িক রেকর্ড অনেক চমকপ্রদ, কিন্তু আমি আরও গভীরে গিয়ে খোঁজ নিচ্ছি, যাতে কোনো অসমঞ্জস থাকলে সেটা ধরা পড়ে আমাদের চোখে।
দাদু ভাই একটু চিন্তিত মুখে রিনা খানের উদ্দেশ্যে বললেন, সাবধানে কাজ করো। এই বিষয়ে আমার মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করেছে কয়েকদিন ধরে। যেন কিছু একটা ঠিক নেই এই শহরে। পুরনো একটা শত্রুর কথা মনে পড়ছে আমার বারবার, যার ছেলে এখনো বেঁচে থাকলে আজ ঠিক এই বয়সেই হয়তো তুমি সবার ব্যাপারে সতর্ক থাকো এখন থেকে। রিনা খান মাথা নেড়ে সম্মতি দিলেন, কিন্তু তার চোখে একটা সন্দেহের ছায়া দেখা গেল, যা দাদু ভাইয়ের চোখ এড়ালো না। তিনি মনে মনে ভাবলেন, এই শহরে এখন থেকে প্রতিটা নতুন মুখকে সন্দেহের চোখে দেখতে হবে তাকে। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বলরুমে আজ চ্যারিটি গলার আয়োজন। চারিদিকে আলোর ঝলকানি, সুন্দর সাজানো টেবিল আর শহরের প্রভাবশালী মানুষদের আনাগোনা। মেয়েরা দামি গাউন পরে, পুরুষরা স্যুট টাই পরে আসছে একে একে। এই অনুষ্ঠানের আড়ালে শহরের অনেক গোপন সম্পর্ক আর চুক্তি তৈরি হয় প্রতি বছর। আবির আজ এই অনুষ্ঠানে আসছে কামরুল হাসানের সাথে। গাড়ি থেকে নেমে আবির একবার নিজেকে স্থির করে নিল, আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য। কামরুল হাসান আবিরের উদ্দেশ্যে বললেন, ভেতরে গিয়ে নিজেকে স্বাভাবিক রাখবেন। এই শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষেরা আজ এখানে থাকবে। কারো সাথে কথা বলার সময় বেশি প্রশ্ন করবেন না, শুধু শুনবেন এবং পর্যবেক্ষণ করবেন। আমি আপনাকে সুজন তালুকদারের সাথে পরিচয় করিয়ে দেব সঠিক সময়ে। তার আগে চলুন ভেতরে গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখি অনুষ্ঠানটা। আবির কামরুল হাসানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে আমার সাথে আসার জন্য। আমি আপনার পরামর্শ মাথায় রাখবো সবসময়। এই শহরের সামাজিক বলয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার এটাই হবে আমার প্রথম পদক্ষেপ। আমি প্রস্তুত আছি আজকের রাতের জন্য, যা যা ঘটুক না কেন। দুজন ভেতরে প্রবেশ করলো। বলরুমের ভেতরে আলো ঝলমল করছে, অর্কেস্ট্রার মিউজিক বাজছে আস্তে আস্তে। আবির চারপাশে তাকিয়ে দেখলো শহরের অনেক পরিচিত অপরিচিত মুখ। কিছুক্ষণ পর কামরুল হাসান আবিরকে নিয়ে এগিয়ে গেলেন একটা কোণার দিকে, যেখানে সুজন তালুকদার বসে আছে, কয়েকজন মেয়ের সাথে গল্প করছে। কামরুল হাসান সুজনের উদ্দেশ্যে বললেন, সুজন, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই আজ। ইনি বিদেশ থেকে এসেছেন, অনেক বড় বিনিয়োগকারী। এই শহরে কিছু বিনিয়োগের পরিকল্পনা করছেন তিনি। তোমার সাথে পরিচয় হলে তার জন্য অনেক ভালো হবে এই শহরে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সুজন তালুকদার উঠে দাঁড়িয়ে আবিরের দিকে হাত বাড়িয়ে আবিরের উদ্দেশ্যে বলল, ও আচ্ছা, বিদেশ থেকে আসা বিনিয়োগকারী, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। এই শহরে অনেক সুযোগ আছে বিনিয়োগের জন্য। যদি সঠিক মানুষের সাথে সম্পর্ক রাখেন তাহলে এখানে অনেক উন্নতি করতে পারবেন আপনি। আমার বাবার অনেক বড় প্রভাব আছে এই শহরে। তার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারেন তাহলে কোনো সমস্যাই হবে না আপনার। আবির হাসি মুখে সুজনের হাত মিলিয়ে সুজনের উদ্দেশ্যে বলল, আমার পরিচয় হলো একটা সাধারণ নাম, কিন্তু ব্যবসার জগতে কিছু পরিচিতি আছে আমার। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমি ঠিক এই ধরনের সম্পর্কই খুঁজতেছিলাম এই শহরে। একজন স্থানীয় মানুষের সাথে ঘনিষ্ঠতা থাকলে ব্যবসা করা অনেক সহজ হয়। আপনার মতো মানুষের সাথে বন্ধুত্ব হলে আমি অনেক উপকৃত হব নিশ্চয়ই। সুজন আবিরকে বসতে বলে নিজের পাশে জায়গা করে দিল। সুজন বসে কথা বলতে লাগলো। সুজন আবিরের উদ্দেশ্যে বলল, আপনি কোন ধরনের ব্যবসায় আগ্রহী এই শহরে? রিয়েল এস্টেট নাকি টেকনোলজি? আমি আপনাকে সঠিক মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি যদি বলেন। আমার অনেক পরিচিত আছে এই শহরের বিভিন্ন সেক্টরে। আপনার জন্য সব কিছু সহজ করে দিতে পারি আমি। আবির একটু ভেবে সুজনের উদ্দেশ্যে বলল, আমি টেকনোলজি সেক্টরে বেশি আগ্রহী, বিশেষ করে সাইবার সিকিউরিটি এবং ডেটা সেন্টার নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমার। এই শহরে এই সেক্টরে কেমন সুযোগ আছে সেটা জানতে চাই আমি। যদি আপনার পরিচিত কেউ থাকে এই ক্ষেত্রে তাহলে অনেক উপকার হবে আমার জন্য তাদের সাথে কথা বলে। সুজন এই কথা শুনে একটু আগ্রহ নিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, টেকনোলজি আর সাইবার সিকিউরিটি, এটা তো একটা জটিল বিষয় আমার কাছে। আমার বাবার একটি টিম আছে এই ব্যাপারে কাজ করে, কিন্তু তারা অনেক গোপনীয়তা বজায় রাখে এই কাজে। আমি নিজেও পুরোপুরি জানি না তারা কি করে আসলে। আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান তাহলে আমার বাবার সাথেই কথা বলতে হবে আপনাকে সরাসরি।
আবির ভেতরে ভেতরে এই তথ্যেও অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র পেয়ে গেল, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থেকে সুজনের উদ্দেশ্যে বলল, বুঝতে পারছি এই ধরনের সংবেদনশীল কাজে গোপনীয়তা থাকাটাই স্বাভাবিক। আমি কি আপনার বাবার সাথে একদিন দেখা করার সুযোগ পেতে পারি? শুধু একটা পরিচিত হলেই চলবে আমার জন্য। ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে যেন যোগাযোগ করতে পারি, এটাই আমার ইচ্ছা। সুজন একটু চিন্তা করে আবিরের উদ্দেশ্যে বলল, আমার বাবা সহজে কারোর সাথে দেখা করেন না, নতুন মানুষের সাথে, কিন্তু আপনাকে আমার ভালো লেগেছে। আমি চেষ্টা করব একটা সুযোগ তৈরি করার জন্য। আগামী মাসে আমাদের পরিবারের একটা অনুষ্ঠান আছে। যদি আপনি আসতে চান তাহলে আমি আপনাকে আমন্ত্রণ পাঠাতে পারি। সেখানে আমার বাবার সাথে দেখা হতে পারে আপনার। আবির খুশি হয়ে সুজনের উদ্দেশ্যে বলল, এটা তো অনেক বড় একটা সুযোগ আমার জন্য। আমি অবশ্যই আসব যদি আমন্ত্রণ পাই। আপনার এই সাহায্যের জন্য আমি অনেক কৃতজ্ঞ থাকব। আশা করি আমাদের এই বন্ধুত্ব আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাবে ভবিষ্যতে। ঠিক এই সময় বল রুমের অন্য পাশ থেকে একটা গুঞ্জন উঠল। সবার চোখ ঘুরে গেল প্রবেশদ্বারের দিকে। একটা মেয়ে ভেতরে প্রবেশ করছে কালো গাউন পরে, চুল খোলা, চলাফেরায় আত্মবিশ্বাস। এই মেয়েটি রিমি। তার বাবার পুরনো একজন বন্ধুর আমন্ত্রণে আজ এই অনুষ্ঠানে এসেছে সে, কারণ সে জানতে পেরেছে আজকের অনুষ্ঠানে শহরের অনেক প্রভাবশালী মানুষ থাকবে, আর তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে তার বাবার মৃত্যুর রহস্যের কোনো সূত্র। সুজন রিমিকে দেখে আবিরের উদ্দেশ্যে বলল, ওই মেয়েটাকে দেখছেন? নাম রিমি। এই শহরের সবচেয়ে বেপরোয়া মেয়ে বলতে পারেন। সবার সাথে ঝামেলা করে বেড়ায়, কিন্তু আজকে এখানে আসার সাহস কিভাবে হলো তার বুঝতে পারছি না। আমার সাথে তার পুরনো একটা সমস্যা আছে, দেখি আজকে কি হয়। আবির রিমির দিকে একবার তাকালো। কিছু একটা অদ্ভুত অনুভূতি হলো তার মনে, যেন এই মেয়েটাকে কোথাও দেখেছে আগে, কিন্তু মনে করতে পারছে না কোথাও। আবির সুজনের উদ্দেশ্যে বলল, বেপরোয়া মেয়ে বলতে কি বোঝাচ্ছেন আপনি? এই শহরে এমন কেউ থাকতে পারে যে আপনার মতো ক্ষমতাবান পরিবারের সাথে সমস্যা করার সাহস রাখে? এটা তো বেশ আকর্ষণীয় একটা বিষয়। ও নিজেকে অনেক শক্তিশালী মনে করে এলাকায়। কিছু মেয়েদের পক্ষ নিয়ে আমার বন্ধুদের সাথে ঝামেলা করেছে কয়েকবার, কিন্তু একদিন তাকে তার জায়গা বুঝিয়ে দেব আমি। এইসব কথা বাদ দেন, চলুন আপনাকে আরও কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিই আজকে। রিমি বল রুমের ভেতরে ঢুকে চারপাশে তাকালো। তার লক্ষ্য আজ শহরের প্রভাবশালী মানুষদের পর্যবেক্ষণ করা, বিশেষ করে সেই নামটা যা সে কাগজে পেয়েছিল তাকে খুঁজে বের করা। হঠাৎ তার চোখ পড়ল দূরে বসে থাকা সুজন তালুকদারের ওপর, আর তার পাশে বসা একজন অপরিচিত যুবকের ওপর। রিমি মনে মনে ভাবলো এই যুবককে আগে কখনো দেখেনি এই শহরে। সে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল কৌতূহল নিয়ে। রিমি তাদের টেবিলের কাছাকাছি এসে দাঁড়ালো। সুজন তাকে দেখে একটা বিদ্রূপের হাসি দিয়ে রিমির উদ্দেশ্যে বলল, ও দেখো কে এসেছে, আমাদের শহরের বিখ্যাত রিমি। আজ এত বড় অনুষ্ঠানে আসার সাহস হলো কিভাবে তোমার? নাকি কোনো নতুন ঝামেলা খুঁজতে এসেছো আজকেও এখানে? রিমি সুজনের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে সুজনের উদ্দেশ্যে বলল, আমি যেখানে যেতে চাই সেখানেই যাই, আর তোর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। আর ঝামেলা খোঁজার লাগে না আমার, ঝামেলা নিজেই আমার কাছে চলে আসে যখন তুই বা তোর বন্ধুরা কোনো মেয়ের সাথে অন্যায় করেছে। সুজন রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির হাত তুলে থামালো তাকে। আবির রিমির দিকে তাকিয়ে একটা ভদ্র হাসি দিয়ে রিমির উদ্দেশ্যে বলল, আপনার সাথে এখনও পরিচয় হয়নি আমার। আমি নতুন এসেছি এই শহরে ব্যবসার কাজে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষ। এই শহরে এমন মানুষ পাওয়া সত্যি বিরল একটা ব্যাপার, বলতেই হবে। রিমি অপরিচিত যুবকটির দিকে তাকালো প্রথমবার, কিন্তু কিছু একটা অদ্ভুত শান্ত দৃষ্টি তার চোখে, যা রিমিকে একটু থামিয়ে দিল মুহূর্তের জন্য। রিমি আবিরের উদ্দেশ্যে বলল, আপনি কে সেটা জানি না, কিন্তু এই ছেলের সাথে বসে আছেন দেখে বুঝতে পারছি আপনিও তাদের দলেরই কেউ একজন। সাবধান থাকবেন। এই পরিবারের সাথে সম্পর্ক রাখা মানুষেরা একদিন না একদিন পস্তাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।
কথাটা বলে রিমি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল অন্যদিকে। আবির তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনের ভেতর একটা অদ্ভুত প্রশ্ন জাগলো, এই মেয়েটা কেন এই পরিবারকে এত ঘৃণা করে? সুজন আবিরের উদ্দেশ্যে বলল, দেখলেন তো কেমন বেয়াদব মেয়ে, কারো সম্মান করতে জানে না। একদিন এই মেয়েকে তার সীমার মধ্যে রাখতে হবে আমাকে। আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না, চলুন আমরা অন্য মানুষদের সাথে পরিচয় হই আজকে। আবির মনে মনে এই মেয়ের ব্যাপারে আরও জানার ইচ্ছে পোষণ করলো, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থেকে সুজনের সাথে অনুষ্ঠানের বাকি অংশে অংশ নিল। রাতের শেষে আবির গাড়িতে ফিরে বিষ্ণুকে ফোন করে আজকে সব ঘটনা জানালো। বিষ্ণু সব শুনে আবিরের উদ্দেশ্যে বললেন, তুমি সঠিক পথে এগোচ্ছ। সুজনের পরিবারের কাছাকাছি যাওয়ার এই সুযোগটা অনেক মূল্যবান আমাদের জন্য, কিন্তু সেই মেয়েটার ব্যাপারে আমি একটু চিন্তিত। তার এই পরিবারের প্রতিটা এত ঘৃণার কারণ কি হতে পারে এটা জানা দরকার আমাদের। হতে পারে তার সাথেও এই শহরের কোনো গোপন রহস্য জড়িয়ে আছে। আবির জানালার বাইরে তাকিয়ে রইল গাড়িতে বসে। শহরের আলো পেছনে ফেলে এগিয়ে চলেছে গাড়ি। মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। সেই মেয়েটার চোখে যে কষ্ট আর রাগ দেখেছে সেটা কি তার নিজের কষ্টের সাথে কোথাও মিলে যায়? কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখন তার নেই, কারণ তার সামনে অনেক বড় একটা লক্ষ্য আছে যা পূরণ করতেই হবে তাকে যে কোনো মূল্যে। সকাল থেকেই রিমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই অবসরপ্রাপ্ত অফিসারকে খুঁজে বের করতেই হবে তাকে, যিনি তার বাবার নিখোঁজ হওয়ার মামলা এক সময় তদন্ত করেছিলেন। সকালের নাস্তা শেষ করে রিমি তার রুমে বসে ল্যাপটপ খুলল। মৌ আর সাথী তার পাশে বসে আছে। রিমি স্ক্রিনে কিছু একটা টাইপ করতে করতে মৌ আর সাথীর উদ্দেশ্যে বলল, পুলিশ বিভাগের পুরনো রেকর্ড থেকে আমি একটা নাম পেয়েছি, অফিসার রফিকুল ইসলাম। তিনি একজন বাবার মামলা দেখেছিলেন, এখন অবসরে আছেন শহরের বাইরে কোথাও। আমি তার একটা পুরনো ঠিকানা পেয়েছি ইন্টারনেটে খোঁজাখুঁজি করে। আজকে আমরা সেখানে যাব তার সাথে দেখা করতে। সাথী একটু চিন্তিত হয়ে রিমির উদ্দেশ্যে বলল, এই ঠিকানা কতটা নির্ভরযোগ্য সেটা আগে যাচাই করা উচিত আমাদের। যদি ভুল জায়গায় গিয়ে আমাদের সময় নষ্ট হয় তাহলে আবার নতুন করে খুঁজতে হবে। আর যদি এই অফিসার এখনও বেঁচে থাকেন তাহলে তিনি কতটা সাহায্য করতে রাজি হবেন সেটাও একটা প্রশ্ন। এত বছর আগের একটা মামলার ব্যাপারে কথা বলতে তিনি ভয় পেতে পারেন। রিমি সাথীর উদ্দেশ্যে বলল, আমি জানি এত অনেক ঝুঁকি আছে, কিন্তু আমার হাতে আর কোনো বিকল্প নেই এই মুহূর্তে। এই মানুষটাই হতে পারে আমার বাবার ব্যাপারে সত্য জানার একমাত্র সূত্র। আমি গিয়ে দেখব তিনি কথা বলতে রাজি হন কিনা। যদি না হন তাহলে অন্য পথ খুঁজব, কিন্তু চেষ্টা না করে আমি বসে থাকতে পারবো না এভাবে। মৌ রিমির উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমরা সাথে যাচ্ছি তোর। গাড়ি নিয়ে আজই বের হই, চলো। শহরের বাইরে যেতে কয়েক ঘন্টা লাগতে পারে, তাড়াতাড়ি রওনা দিলে সন্ধ্যার আগে পৌঁছে যেতে পারবো আমরা সেই এলাকায়। তিনজন গাড়িতে উঠে শহরের বাইরের দিকে রওনা দিল। রাস্তা ধরে অনেকক্ষণ গাড়ি চালিয়ে তারা পৌঁছালো একটা শান্ত গ্রাম্য এলাকায়। ছোট ছোট বাড়ি, চারপাশে গাছপালা, শহরের কোলাহল থেকে অনেক দূরে এই জায়গা। গাড়ি থেকে নেমে রিমি একজন স্থানীয় মানুষের কাছে গিয়ে ঠিকানা দেখিয়ে তার উদ্দেশ্যে বলল, ভাই, এই ঠিকানায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার থাকেন শুনছি, নাম রফিকুল ইসলাম। আপনি কি বলতে পারবেন তার বাড়িটা কোথায়? আমরা অনেক দূর থেকে এসেছি তার সাথে দেখা করতে, জরুরি একটা বিষয়ে। স্থানীয় মানুষটা একটু ভেবে রিমির উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, রফিক সাহেবকে আমি চিনি। তার বাড়ি এই রাস্তা ধরে সোজা গিয়ে বাম দিকে মোড় নিলে পাবেন। লাল রঙের একটা বাড়ি, সামনে একটা বড় আম গাছ আছে। খুব সহজেই চিনতে পারবেন আপনারা। তবে তিনি আজকাল মানুষের সাথে কম কথা বলেন, শরীরও তেমন ভালো না তার। রিমি স্থানীয় মানুষটাকে ধন্যবাদ দিয়ে সেই রাস্তা ধরে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তারা লাল রঙের বাড়িটা খুঁজে পেল। বাড়ির সামনের আম গাছের নিচে একজন বয়স্ক মানুষ চেয়ারে বসে আছেন, হাতে একটা বই। রিমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। কাছে গিয়ে রিমি ভদ্রভাবে বয়স্ক মানুষটার উদ্দেশ্যে বলল, নমস্কার, আপনি কি অফিসার রফিকুল ইসলাম?
আমি একটা পুরনো মামলার ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আশা করি আপনি কিছুটা সময় দিতে পারবেন আমাকে। এটা আমার জন্য জীবনের অনেক বড় একটা বিষয়। বয়স্ক মানুষটা বই থেকে চোখ তুলে রিমির দিকে তাকালেন। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রিমির উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, আমি রফিকুল ইসলাম, কিন্তু আমি অনেক বছর হয়ে গেছে অবসরে আছি। পুরোনো মামলার ব্যাপারে কথা বলতে আর কি লাভ হবে? এখন তুমি কি এবং কোন মামলার ব্যাপারে জানতে চাও সেটা বলো প্রথমে, তারপর দেখি আমি কিছু বলতে পারি কিনা তোমাকে। রিমি গলায় একটু কাঁপুনি নিয়ে রফিকুল ইসলামের উদ্দেশ্যে বলল, 15 বছর আগে একজন মানুষ নিখোঁজ হয়েছিল এই শহর থেকে। নাম মেহেরাব সাহেব। পরে জানা গিয়েছিল তিনি মারা গেছেন, কোনো প্রমাণ পাওয়া যায়নি কখনো। আমি তার মেয়ে, আমার নাম রিমি। আজও আমি জানি না আমার বাবার সাথে আসলে কী ঘটেছিল সেই রাতে। আপনি যদি কিছু জানেন প্লিজ আমাকে বলুন। এই কথা শুনে রফিকুল ইসলামের চেহারায় একটা পরিবর্তন এলো। তার চোখে একটা পুরনো স্মৃতির ছায়া ফেসে উঠল। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে রিমির উদ্দেশ্যে বললেন, মেহেরাব সাহেবের মেয়ে তুমি? এত বড় হয়ে গেছো। আমার এখনো মনে আছে সেই মামলাটা, এবং আমার জীবনের সবচাইতে অবস্থিকর এবং কেস ছিল। আমাকে ওপর থেকে চাপ দিয়ে তদন্ত বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। আমি অনেক কিছু জানতে পেরেছিলাম, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ আমার পরিবারের নিরাপত্তার কথা ভাবতে হয়েছিল আমাকে সেই সময়। রিমি উৎসুক হয়ে এক পা এগিয়ে রফিকুল ইসলামের উদ্দেশ্যে বলল, প্লিজ আপনি যা জানেন বলুন আমাকে। আমি এখন বড় হয়ে গেছি, নিজের নিরাপত্তা নিজে দিতে পারি। আমার বাবার সাথে কি হয়েছিল এটা জানার অধিকার আমার আছে। এতদিন ধরে এই প্রশ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনি যদি সাহায্য না করেন তাহলে আমি কোনোদিনই সত্যটা জানতে পারবো না। রফিকুল ইসলাম একটা দীর্ঘশ্বাস ফেলে রিমির উদ্দেশ্যে বললেন, তোমার বাবাকে যারা তুলে নিয়ে গেছিল তাদের সাথে শহরের সবচেয়ে ক্ষমতাবান একটা পরিবারের যোগসূত্র ছিল। আমি তদন্ত করতে গিয়ে কিছু ডকুমেন্ট পেয়েছিলাম যা প্রমাণ করতে তোমার বাবার কোনো একটা গোপন বিষয়ের সাথে জড়িত ছিলেন। সেটার জন্যই তাকে টার্গেট করা হয়েছিল, কিন্তু সেই ডকুমেন্ট হাতে পাওয়ার 2 দিন পরেই আমাকে বদলি করে দেওয়া হয় অন্য জেলায়, এবং পরে জানতে পারি সেই ফাইল মূল অফিস থেকে উধাও হয়ে গিয়েছে। রিমির হাত মুঠো হয়ে গেল এই কথা শুনে। রফিকুল ইসলামের উদ্দেশ্যে বলল, কোন পরিবারের কথা বলছেন আপনি? প্লিজ নাম বলুন আমাকে। আমার জানা দরকার এই বিষয়ে আর কত দূর সত্য আছে। আপনি যদি এখন না বলেন তাহলে এই সত্য কখনো প্রকাশ পাবে না। আমার বাবার ন্যায্য বিচার পাওয়ার যোগ্য ছিলেন, আজও তিনি সেই বিচার পাননি। রফিকুল ইসলাম চারপাশে একবার তাকিয়ে নিয়ে গলার স্বর নিচু করে রিমির উদ্দেশ্যে বললেন, দাদুভাই নামে পরিচিত একজন মানুষের পরিবার, এই নামটা মুখে আনাটাও বিপজ্জনক। এই শহরে আমার কাছে যা প্রমাণ ছিল তাতে স্পষ্ট ছিল তোমার বাবা কিছু একটা জিনিস খুঁজে বের করার জন্য তুলে নেওয়া হয়েছিল, একটা ডিভাইস বা কোনো গোপন বস্ত্র, কিন্তু সেটা আসলে কি আমি সেটা কোনোদিনও জানতে পারিনি, কারণ আমার তদন্ত সেখানেই থেমে গিয়েছিল। রিমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মাথায় ঘুরছে সুজন তালুকদারের মুখ, যার বাবা এর এই দাদু ভাই। সব কিছু একে একে মিলে যাচ্ছে তার মনে। রিমি কাপা গলায় রফিকুল ইসলামের উদ্দেশ্যে বলল, আপনার এই তথ্য আমার জীবনের সবচেয়ে বড় একটা সত্য উদ্ঘাটন করেছে আজ। আমি জানতাম না এতদিন এই পরিবারের সাথে আমার বাবার এই সম্পর্ক ছিল। ধন্যবাদ আপনাকে এত বছর পর এই সাহস করে আমাকে সত্যটা বলার জন্য। আমি কথা দিচ্ছি এই সত্যের জন্য লড়াই করব আমি যতদিন প্রয়োজন হয়। রফিকুল ইসলাম রিমির উদ্দেশ্যে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, সাবধানে থাকবে তুমি। এই বিষয়ে এই পরিবারের অনেক শক্তিশালী এবং নির্দয়, তারা যদি জানতে পারে তুমি এই বিষয়ে খোঁজখবর করছো তাহলে তোমার জীবনও বিপদের মুখে পড়তে পারে। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারবো না, কারণ আমার পরিবারও আছে। তুমি বুদ্ধি করে এগিয়ে যাও এই বিষয়ে। রিমি মাথা নেড়ে সম্মতি দিল। রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে সে গাড়ির দিকে ফিরে গেল। মহুয়ার সাথী তার মুখ দেখে বুঝতে পারল কিছু বড় তথ্য পেয়েছে রিমি। গাড়িতে উঠে সাথী রিমির উদ্দেশ্যে বলল, কি জানতে পারলি? মুখ দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু শুনেছিস। বল আমাদের, কি বললো তিনি তোকে? এত গভীর কেন হয়ে গেলি কথা বলার পর থেকে? রিমি গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে সাথী আর মৌয়ের উদ্দেশ্যে বলল,
দাদু ভাইয়ের পরিবার জড়িত আমার বাবার নিখোঁজ হওয়ার পিছনে। এতদিন যাদের সাথে আমার শত্রুতা চলছিল রাস্তায়, সেই সুজনের পরিবারই দায়ী আমার বাবার ক্ষতির জন্য। এটা জানার পর আমার মাথা কাজ করছে না ঠিকভাবে। এখন থেকে আমার লড়াইটা আরও গভীর হয়ে গেল। এটা শুধু এলাকার দাপটের লড়াই না, এটা এখন আমার বাবার বিচারের লড়াই। মৌ চিন্তিত হয়ে রিমির উদ্দেশ্যে বলল, তাহলে এখন কি করবি তুই? সরাসরি তাদের সাথে লড়াই করা অনেক বিপজ্জনক হবে। তারা অনেক শক্তিশালী এই শহরে। তুই একা কিভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবি এই বিষয়ে আমাদের আরও সতর্কভাবে পরিকল্পনা করতে হবে এখন থেকে। রিমি ধীর কণ্ঠে ময়ের উদ্দেশ্যে বলল, আমি জানি না এখনই কিভাবে এগোবো, কিন্তু আমি থামবো না, এটা নিশ্চিত। প্রথমে আমাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে, তারপর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এতদিন যা ঘটেছে তার বিচার আমি নিজের হাতে নিজেই ছাড়বো। কেউ আমাকে আটকাতে পারবে না এই পথ থেকে এখন। এদিকে শহরে ফিরে এসে দাদু ভাইয়ের অফিসে রিনা খান একটা রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। দাদু ভাই রিপোর্টটা পড়ে রিনা খানের উদ্দেশ্যে বললেন, আমার পুরনো এক চর জানিয়েছে আজ একটা মেয়ে আর তার বন্ধুরা গিয়েছিল শহরের বাইরে সেই অবসরপ্রাপ্ত অফিসারের কাছে, যে একসময় মেহরাবের মামলা দেখেছিল। এটা কি কাকতালীয় নাকি কেউ সত্যি পুরনো বিষয় নিয়ে নতুন করে খোঁজ খবর শুরু করেছে? এই বিষয়টা আমার পছন্দ হচ্ছে না মোটেও। রিনা খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, আমি এই মেয়ের পরিচয় বের করছি স্যার। যদি সে সত্যি পুরনো বিষয় নিয়ে নাড়াচাড়া করছে তাহলে আমাদের সতর্ক হতে হবে এখন থেকে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি প্রতিটা পদক্ষেপ নজরে রাখছি এখন থেকে। কোনো তথ্য বাইরে যাওয়ার সুযোগই নেই আমাদের অজান্তে। দাদু ভাই চিন্তিত মুখে জানালার বাইরে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন 15 বছর আগে সে রাতের ভূত যেন আবার ফিরে আসছে তার জীবনে। একদিকে নতুন বিনিয়োগকারীর রহস্যময় আগমন, আরেকদিকে পুরনো মামলা নিয়ে কারোর খোঁজ খবর শুরু হওয়া। দুটো ঘটনায় তার মনে একটা অস্বস্তির জন্ম দিল, যা তিনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না এখনো। রাতের শহর তখন ব্যস্ত নিজের রহস্যময় জীবনযাপনে। আকাশে মেঘ জমেছে, বাতাসে একটা ভারী গন্ধ, যেন বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে। শহরের এক প্রান্তে আবির তার সাময়িক বাসভবনে বসে আছে। বিষ্ণুর সাথে টেবিলের উপর ছড়িয়ে আছে অনেক কাগজপত্র, একটা ম্যাপ আর কিছু ছবি। গত কয়েকদিনে চ্যারিটি গালার পর সুজনের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে আবিরের। বিষ্ণু একটা কাগজ আবিরের সামনে রেখে আবিরের উদ্দেশ্যে বললেন, ছোট সাহেব, আমার লোকেরা আরও কিছু তথ্য জোগাড় করেছে এই কয়েকদিনে। দাদু ভাইয়ের পরিবারের একটা বিশেষ অফিস আছে শহরের পশ্চিম দিকে, যেখানে তারা তাদের সবচেয়ে গোপনীয় কাজগুলো করে। সেই অফিসে নিয়মিত যাতায়াত করেন রিনা খান নামের একজন মহিলা আর রোদেলা চৌধুরী নামে আরেকজন। এই দুজনই দাদু ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বলে শোনা যায় শহরে। আবির কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে পড়তে বিষ্ণুর উদ্দেশ্যে বলল, এই দুজনের নাম আমি আগেও শুনেছি চাচা। মনে হচ্ছে এরাই হতে পারে সেই মানুষ যারা আমার বাবার মৃত্যুর সাথে সরাসরি জড়িত ছিল। যদি তাদের গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি, কিন্তু এত কাছে যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ হবে। একটা ভুলচাল দিলেই সব শেষ হয়ে যেতে পারে এই মুহূর্তে। বিষ্ণু একটু চিন্তিত মুখে আবিরের উদ্দেশ্যে বলেন, আমি জানি এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা যদি সরাসরি এগিয়ে না যাই তাহলে কখনো সত্যের কাছাকাছি পৌঁছাতে পারবো না। আমার পরিকল্পনা হলো আমাদের একজন বিশ্বস্ত লোককে সেই অফিসের আশেপাশে কাজ খুঁজে দেওয়া, পরিচ্ছন্নতার কর্মী বা সিকিউরিটি গার্ড হিসেবে, যাতে ভেতরের খবর নিয়মিত পেতে পারি আমরা, বাইরে থেকে কোনো সন্দেহ তৈরি না করে। এটাই সবচেয়ে নিরাপদ পথ হবে আমাদের জন্য এই মুহূর্তে। আবির মাথা নেড়ে সম্মতি দিয়ে বিষ্ণুর উদ্দেশ্যে বলল, ঠিক আছে চাচা, আপনি এই ব্যবস্থা করুন, কিন্তু একটা বিষয় আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরছে কয়েকদিন ধরে। সেই মেয়েটা যে রিমি, চ্যারিটি গালায় যাকে দেখেছিলাম সুজনের সাথে এত রুক্ষ ব্যবহার করতে, তার চোখে যে রাগ আর কষ্ট দেখেছি আমি, তার সাধারণ কোনো শত্রুতার মতো মনে হয়নি আমার। যেন তার সাথে এই পরিবারের অনেক গভীর কোনো সম্পর্ক জড়িয়ে আছে। এই বিষয়ে আমার আরও জানা দরকার। বিষ্ণু আবিরের দিকে একটু কৌতূহল নিয়ে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, তুমি ঠিক বলেছ, এই বিষয়ে চিন্তা করার মতো। এই মেয়ের ব্যাপারে আমিও আরও তথ্য জোগাড় করার চেষ্টা করেছিলাম।
গত কয়েকদিনে আমার লোকেরা জানিয়েছে এই মেয়ের নাম রিমি আহমেদ। তার বাবা 15 বছর আগে নিখোঁজ হয়েছিলেন এই শহর থেকে। পরে জানা গিয়েছিল তিনি মারা গেছেন, কিন্তু তার মরদেহ কোনোদিন পাওয়া যায়নি। এই তথ্য শুনে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার বাবার মৃত্যুর সাথে আমাদের এই রহস্যের কোনো যোগসূত্র থাকতে পারে। আবির এই কথা শুনে চমকে উঠল। কিছুক্ষণ চুপ করে রইল চিন্তায় ডুবে। তারপর বিষ্ণুর উদ্দেশ্যে বলল, 15 বছর আগে? এটা তো ঠিক সেই সময় যখন আমার বাবাকে হত্যা করা হয়েছিল। এই দুটো ঘটনা কি কোনোভাবে একসাথে জড়িত হতে পারে চাচা? যদি তার বাবাও তৃতীয় ব্ল্যাক কোডের সাথে সম্পর্কিত কোনো বিষয়ে জড়িত থেকে থাকেন, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সূত্র হতে পারে। আমাদের এই বিষয়ে আরও গভীরে গিয়ে তথ্য খুঁজতে হবে। এটা অবহেলা করার মতো কোনো বিষয় না। বিষ্ণু আবিরের কথায় সায় দিয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, আমি একমত তোমার সাথে এই বিষয়ে। এত বড় কাকতালীয় ঘটনা সহজে বিশ্বাস করা কঠিন আমার জন্য। আমি আমার লোকদের নির্দেশ দিচ্ছি এই মেয়ের বাবার মামলার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জোগাড় করার জন্য। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, এই মেয়ের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করার আগে অনেক সাবধান থাকতে হবে তোমাকে, কারণ তুমি এখন সুজনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছো তার দৃষ্টিতে। যদি রিমি এটা জানতে পারে তাহলে তোমাকে শত্রু ভাবতে পারে সে এই মুহূর্তে। আবির জানালার বাইরে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, কাচের গায়ে পানির ফোঁটা পড়ে গড়িয়ে যাচ্ছে। আবির মনে মনে ভাবল, এই শহরে সবকিছু এত জটিলভাবে জড়িয়ে আছে যে কাকে শত্রু আর কাকে মিত্র বলা উচিত সেটা বোঝাও কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এদিকে শহরের অন্য একটা প্রান্তে রিমি তার রুমে বসে একটা বড় বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। বোর্ডের উপর সাঁটা আছে অনেক কাগজ, ছবি আর সুতো দিয়ে সংযুক্ত করা বিভিন্ন তথ্য। রফিকুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্যের পর থেকে রিমি নিজের মতো করে একটা তদন্তের মানচিত্র তৈরি করেছে। মৌ আর সাথী রুমে প্রবেশ করলো। মৌ বোর্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে রিমির উদ্দেশ্যে বলল, এটা কি করছিস তুই? পুরো একটা গোয়েন্দা অফিসের মতো বানিয়ে ফেলছিস তোর রুমকে। এত কিছু কোথা থেকে জোগাড় করলে কয়দিনে? তোর এই অবজেকশন দেখে আমার একটু চিন্তা হচ্ছে সত্যি বলতে। শরীরের যত্ন নিচ্ছিস তো ঠিকভাবে এই সময়ে? রিমি বোর্ডের দিকে ইঙ্গিত করে মৌ আর সাথীর উদ্দেশ্যে বলল, দেখ, এখানে আমি যা জানি তার সব কিছু সাজিয়ে রেখেছি। দাদু ভাইয়ের পরিবার, তার ছেলে সুজন, তাদের ব্যবসায়িক সাম্রাজ্য, আর আমার বাবার নিখোঁজ হওয়ার রাতের সব তথ্য। আমি বিশ্বাস করি এই সব কিছুর মাঝে একটা যোগ্যসূত্র আছে যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত শীঘ্রই সেই যোগ্যসূত্র খুঁজে পাবো আমি। প্রতিদিন নতুন কিছু একটা সামনে আসছে আমার এই অনুসন্ধানে। সাথী বোর্ডের একটা অংশে আঁকা একটা প্রশ্নবোধক চিহ্নের দিকে তাকিয়ে রিমির উদ্দেশ্যে বলল, এই প্রশ্নবোধক চিহ্নটা কিসের জন্য? এখানে তো কোনো নাম বা তথ্য নেই। এটা কি কোনো অজানা ব্যক্তির জন্য রেখেছিস তুই? কাউকে সন্দেহ করছিস নাকি যার পরিচয় এখনো জানিস না তুই সম্পূর্ণভাবে? রিমি একটু চিন্তিত মুখে সাথীর উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এটা একটা অজানা মানুষের জন্য রাখা। সেই রাতে যে মানুষটা আমার বাবাকে চিনতে পেরেছিল কিন্তু মুখোশ পড়েছিল, রফিকুল ইসলাম বলেছেন তার ফাইলে এমন একটা তথ্য ছিল যে কেউ একজন ভেতর থেকে এই পরিকল্পনায় সাহায্য করছিল। কেউ একজন যাকে আমার বাবা চিনতেন এবং বিশ্বাস করতেন, কিন্তু সেই মানুষটা গোপনে দাদুর ভাইয়ের সাথে কাজ করত। এই মানুষটার পরিচয় খুঁজে বের করতে পারলে পুরো রহস্য সমাধান হয়ে যাবে আমাদের। মৌ চিন্তিত হয়ে রিমির উদ্দেশ্যে বলল, এটা তো অনেক ভয়ঙ্কর একটা তথ্য রিমি। মানে কেউ একজন তোর বাবার কাছের মানুষও বিশ্বাসঘাতকতা করছে তার সাথে। এই মানুষটা এখনও তোদের পরিবারের আশেপাশে থাকতে পারে, এমনকি হতে পারে তুই তাকে চিনিস এবং বিশ্বাসও করিস। এই মুহূর্তে এই চিন্তা করলে আমার গা শিরশির করে উঠছে এখন। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের উদ্দেশ্যে বলল, আমিও এই চিন্তা করে রাতে ঘুমাতে পারি না সঠিকভাবে আজকাল। আমার মায়ের আশেপাশে যত মানুষ আছে তাদের সবার দিকে এখন সন্দেহ চোখে তাকাতে হয় আমাকে। এটা সত্যি কষ্টের একটা বিষয়, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। সত্যটা জানার জন্য যা যা করতে হয় তাই করব আমি। কারো প্রতি বিশ্বাস হারানো ভয়ে আমি থেমে থাকতে পারি না এখন। ঠিক এই সময় রিমির ফোন বেজে উঠল।
স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার দেখা গেল। রিমি একটু সতর্ক হয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এটা ছিল সেই অজানা কণ্ঠ যে আগে ফ্যাক্টরিতে দেখা করেছিল রিমির সাথে। সেই কণ্ঠস্বর রিমির উদ্দেশ্যে বলল, তুমি কি সেই নাম খুঁজে পেয়েছো যা আমি তোমাকে দিয়েছিলাম? আশা করি তুমি সাবধানে এগিয়েছো এই বিষয়ে, কিন্তু আমি তোমাকে সতর্ক করতে চাই, তুমি যত গভীরে যাবে তত বিপদে বাড়বে। তোমার জন্য দাদু ভাইয়ের লোকেরা এখনো সন্দেহ করতে শুরু করেছে যে কেউ একজন পুরনো বিষয় নিয়ে নাড়াচড়া করছে। তোমাকে আরো সতর্ক থাকতে হবে এখন থেকে প্রতিটা পদক্ষেপে। রিমি ফোনের উদ্দেশ্যে তাড়াতাড়ি বলল, আপনি কে? এটা আমাকে বলতে হবে এবার। আপনি কেন আমাকে এই তথ্য দিচ্ছেন কিন্তু নিজের পরিচয় গোপন রাখছেন? যদি আপনি সত্যি আমাকে সাহায্য করতে চান তাহলে আমার সামনে আসুন এবং নিজের পরিচয় প্রকাশ করুন। এইভাবে অজানা থেকে তথ্য দিলে আমি কিভাবে বুঝবো আপনার কথা সত্য নাকি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন আপনি? অজানা কণ্ঠস্বর একটু থেমে রিমির উদ্দেশ্যে বলল, সময় হলে আমি নিজেই সামনে আসব তোমার, কিন্তু এখন এটা সম্ভব না, কারণ আমার নিজের জীবন বিপদের মধ্যে আছে। এই বিষয়ে জড়িত হওয়ার কারণে আমি শুধু একটা কথা বলতে চাই যে তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন এবং তার মৃত্যুর অন্যায়ভাবে হয়েছে। আমি চাই সত্য প্রকাশ পাক, কিন্তু সঠিক সময়ে। তুমি ধৈর্য ধরো এবং সাবধানে এগিয়ে যাও। আমি সঠিক সময় মনে করব, তখন আরো তথ্য দেব তোমায়। ফোনের লাইন কেটে গেল। রিমি ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মৌ আর সাথী তার মুখের ভাব দেখে বুঝতে পারলো আবার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সাথী রিমির উদ্দেশ্যে বলল, কে ফোন করেছিল? আবার সে অজানা মানুষ নাকি? কি বললো এবার তোকে? তোর মুখ দেখে মনে হচ্ছে আরো বড় জটিল কোনো তথ্য পেয়েছিস তুই এই কলে। রিমি ফোনটা টেবিলে রেখে সাথী আর মৌয়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, সেই একজন মানুষ সতর্ক করলো আমাকে কারো সাবধানে থাকার জন্য। বলল দাদু ভাইয়ের লোকেরা সন্দেহ করতে শুরু করেছে কেউ একজন পুরনো বিষয় নিয়ে খোঁজখবর করছে। এর মানে হলো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ এখন থেকে আরও সাবধানে নিতে হবে। কেউ যদি বুঝে যায় আমি এই বিষয়ে তদন্ত করছি তাহলে আমার নিজের নিরাপত্তার বিপরীতে মুখে পড়তে হবে। এদিকে দাদু ভাইয়ের গোপন অফিসে রিনা খান এবং রোদেলা চৌধুরী বসে আছেন একটা গুরুত্বপূর্ণ আলোচনায়। টেবিলের ওপর রাখা একটা স্ক্রিনে দেখানো হচ্ছে শহরের বিভিন্ন স্থানের সিকিউরিটি ফুটেজ। রোদেলা চৌধুরী স্ক্রিনের দিকে ইঙ্গিত করে রিনা খানের উদ্দেশ্যে বললেন, দেখো, এই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সেই মেয়েটি শহরের বাইরে গিয়েছিল কয়েকদিন আগে। আমাদের চর চালিয়ে সে একজন অবসর প্রাপ্ত পুলিশ অফিসারের সাথে দেখা করেছিল, যে অফিসার এক সময় মেহেরাবের মামলা তদন্ত করেছিলেন। এর মানে এই মেয়ে সক্রিয়ভাবে আমাদের পুরনো অতীত নিয়ে খোঁজ খবর করছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে উঠতে পারে যদি সময় মতো এটা থামানো না হয়। রিনা খান স্ক্রিনের দিকে তাকিয়ে চিন্তিত মুখে রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আমি একমত তোমার সাথে এই বিষয়, কিন্তু আমাদের সরাসরি এই মেয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে বিপজ্জনক হবে, কারণ সে শহরের একটা পরিচিত মুখ এবং তার অনেক বন্ধু বান্ধব আছে। যদি তার কিছু হয় তাহলে অনেক প্রশ্ন উঠবে শহরে। আমাদের আরও কৌশলে পথে এগোতে হবে। প্রথমে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে হবে যাতে সে নিজে এই বিষয় থেকে দূরে থাকে। রোদেলা চৌধুরী একটু ভেবে রিনা খানের উদ্দেশ্যে বললেন, তুমি ঠিক বলেছ এ বিষয়ে, কিন্তু আমাদের আরেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই নতুন বিনিয়োগকারীর যে শহরে এসেছে এবং সুজনের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছে এত দ্রুত, তার ব্যাপারে আমার মনে একটা সন্দেহ জাগছে কয়েকদিন ধরে। এত সহজে কেউ এত দ্রুত এত প্রভাবশালী মানুষের কাছাকাছি পৌঁছে যায় না। স্বাভাবিকভাবে আমাদের তার ব্যাপারেও গভীরভাবে তদন্ত করা উচিত এখন থেকেই। রিনা খান একটা ফাইল হাতে তুলে নিয়ে রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আমিও তার ব্যাপারে কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিদেশের ব্যবসায়িক রেকর্ড এত সুসংগঠিত যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। তবুও আমার মন বলছে আরও গভীরে গিয়ে দেখা দরকার। বিশেষ করে তার অতীতের কোনো ছবি বা ভিডিও থাকলে সেটা বিশ্লেষণ করে দেখতে হবে, কারণ মানুষের চেহারা পরিবর্তন করা যায় কিন্তু কিছু বিষয় কখনো পুরোপুরি বদলায় না।
এই কথা শুনেই দাদু ভাই পেছন থেকে এসে উপস্থিত হলেন আলোচনায়। তিনি দুজনের উদ্দেশ্যেই বললেন, তোমাদের দুইজনের কথা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। এই দুটো বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এখন থেকে। একদিকে সেই মেয়ের গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, আর অন্যদিকে এই নতুন বিনিয়োগকারী পুরো ইতিহাস খুঁজে বের করতে হবে আমাদের। আমার মনে একটা অস্বস্তি কাজ করছে যে এই দুটো ঘটনার মাঝে কোনো একটা যোগসূত্র থাকতে পারে যা আমরা এখনো ধরতে পারছি না সম্পূর্ণভাবে। রোদেলা চৌধুরী দাদু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, স্যার, আপনার এই অনুমতি আমার কাছেও যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এ বিষয়ে। কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার আসছে যে যদি কেউ সত্যি 15 বছর আগের সেই রাতের ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু করে থাকে, তাহলে তারা কি জানে আমাদের কাছে এখনো তৃতীয় ব্লাড কোড নেই? কারণ যদি তারা এটা জেনে যায় তাহলে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে শত্রুদের কাছে। দাদু ভাই একটু চিন্তিত মুখে জানালার বাইরে তাকিয়ে রইলেন। তার মনে একটা ভয় কাজ করছে যা তিনি কখনো প্রকাশ করেননি কাউকে। এতদিন তিনি তৃতীয় ব্লাড খোঁজ খুঁজে পাননি, এবং এখন যদি সত্যি ইমরান চৌধুরী হারিয়ে যাওয়া উত্তরাধিকারী কোথাও জীবিত থাকে এবং ফিরে আসে এই শহরের প্রতিশোধ নিতে, তাহলে তার পুরো সাম্রাজ্য বিপদের মুখে পড়ে যেতে পারে। তিনি রিনা খান এবং রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আমাদের আরো সতর্ক হতে হবে এখন থেকে। প্রতিটা নতুন মুখ, প্রতিটা নতুন তথ্য সংগ্রহকারীকে গভীরভাবে যাচাই করতে হবে। আমি চাই না 15 বছরের আগে সেই অসমাপ্ত কাজ আমাদের অন্য কাজ কোনো বিপদে ডেকে আনুক। যে কোনো মূল্যে আমাদের নিরাপত্তা বজায় রাখতে হবে এবং সেই হারিয়ে যাওয়া তৃতীয় কোডটাও খুঁজে বের করতে হবে শীঘ্রই। এ বিষয়ে কোনো শৈথিল্য আমি সহ্য করব না এখন থেকে। বাইরের বৃষ্টি আরো বেড়ে গেছে। শহরের আলো ভিজে গিয়ে রাস্তায় প্রতিফলিত হচ্ছে অদ্ভুতভাবে। 3টা আলাদা জায়গায় 3টা আলাদা মানুষ একই রহস্যের সুতো ধরে এগিয়ে চলেছে, কিন্তু কেউ জানে না তাদের পথ একদিন এসে মিলবে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। দিন কয়েক পার হয়ে গেছে। শহরে এখন বর্ষার মৌসুম শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই বিকেলের দিকে বৃষ্টি নামে। সুজনের সাথে সম্পর্ক আরও গভীর হয়ে গেছে আবিরের, এবং এই সুযোগে আবির এখন দাদু ভাইয়ের পরিবারের অনেক ঘনিষ্ঠ অনুষ্ঠানে যাতায়াত শুরু করেছে। আজ একটা ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে আবির গিয়েছিল শহরের একটা বড় কনভেনশন সেন্টারে, যেখানে শহরের প্রায় সব প্রভাবশালী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে এসে আবির দেখল বৃষ্টি নেমেছে প্রবলভাবে। গাড়ির জন্য অপেক্ষা করেছিল সে। ঠিক তখনই দেখল রিমিও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার গাড়ি কোথাও আটকে গেছে রাস্তায়। আবির এগিয়ে গিয়ে রিমির উদ্দেশ্যে বলল, আপনার গাড়ি মনে হচ্ছে আসতে দেরি হচ্ছে এই বৃষ্টিতে। আমিও একই অবস্থায় আছি। চাইলে আমার গাড়িতে আপনাকে নামিয়ে দিতে পারি যদি আপনার আপত্তি না থাকে। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকাটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না, শুধু একজন মানুষ হিসেবে সাহায্য করতে চাইছি। রিমি প্রথমে একটু সন্দিহান দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। তারপর তার মনে পড়ল চ্যারিটি গালার সেই রাতের কথা, যখন এই মানুষটা সুজনের পাশে বসেছিল, কিন্তু তার ব্যবহারে অহংকার বা খারাপ কিছু ছিল না। রিমি আবিরের উদ্দেশ্যে বলল, আপনাকে আগে বলেছি মনে হচ্ছে? সুজনের সাথে ছিলেন সেদিন অনুষ্ঠানে। আমাদের মতো মানুষদের সাহায্য নেওয়ার চেয়ে আমি বরং এই বৃষ্টিতে ভিজে যাওয়াই বেশি পছন্দ করব। আমার নিজের বাড়ি চলে আসবে শীঘ্রই। ধন্যবাদ আপনার এই প্রস্তাবের জন্য, কিন্তু আমার এটা প্রয়োজন নেই। আবির রিমির এই রুক্ষ উত্তর শুনে একটু হেসে রিমির উদ্দেশ্যে বলল, আমি বুঝতে পারছি আপনার আমার প্রতি কোনো ভালো ধারণা নেই। শুধুমাত্র আমি সুজনের পাশে বসেছিলাম বলে। কিন্তু আমি বলতে চাই, কারোর সাথে ব্যবসায়িক পরিচয় থাকা মানে তার সব চিন্তাভাবনার সাথে একমত হওয়া না। আমি নতুন এই শহরে, এখনও মানুষ চিনতে শিখেছি। আপনার মতো কাউকে যদি ভুল বুঝে থাকি তাহলে ক্ষমা করবেন, কিন্তু এই বৃষ্টিতে আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি খারাপ লাগছে আমার। রিমি একটু অবাক হয়ে আবিরের দিকে তাকালো। এই মানুষটার কথায় একটা সততা ছিল যা তাকে একটু থামিয়ে দিল।
ঠিক তখনই বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল এবং বৃষ্টি আরও তীব্র হয়ে গেল। রিমি বিরক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, এই অবস্থায় আর জেদ করে কোনো লাভ নেই। আমার বান্ধবীরা একটু দূরের গাড়িতে অপেক্ষা করছে, কিন্তু রাস্তায় এত জ্যাম যে তারা পৌঁছাতে পারছে না। আপনি যদি সত্যিই সাহায্য করতে চান তাহলে আমাকে শুধু কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দিলেই হবে। এর বেশি কিছু আশা করছি না আপনার কাছ থেকে। আবির মাথা নেড়ে রিমিকে নিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে দুজনে কিছুক্ষণ নীরবতায় বসে রইল। বাইরের বৃষ্টির শব্দ আর গাড়ির ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা। কিছুক্ষণ পর আবির নীরবতা ভেঙে রিমির উদ্দেশ্যে বলল, আপনার নাম রিমি, তাই না? সুজন বলেছিল আপনার কথা, বলেছিল আপনি অনেক সাহসী একজন মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান না। এটা শুনে আমার মনে আপনার প্রতি একটা সম্মান তৈরি হয়েছিল। আজকাল এই শহরে এমন মানুষ পাওয়া সত্যি কঠিন যে নিজের বিশ্বাসের জন্য লড়াই করতে পারে এত শক্তিশালী মানুষদের বিরুদ্ধে। রিমি জানালার বাইরে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, সুজন আমার ব্যাপারে যা বলেছে তার পেছনে অন্য একটা কারণ আছে যা আপনি জানেন না। আমি তাদের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি কারণ আমার নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছি তাদের কারণে, যেটা শুধু একটা সাধারণ ঝগড়া না। এর পেছনে অনেক গভীর একটা ব্যথা আছে যা আমি কাউকে সহজে বলতে পারি না। আপনি কেন এত কথা জানতে চাচ্ছেন আমার ব্যাপারে, এটাও আমার কাছে একটা প্রশ্ন। আবির রিমির এই কথায় একটা অদ্ভুত মমতা অনুভব করলো। সে রিমির উদ্দেশ্যে বলল, ক্ষমা করবেন যদি আমার প্রশ্ন আপনাকে অস্বস্তিতে ফেলে থাকে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমিও জীবনে অনেক কষ্ট করেছি। ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি অনেক নির্মমভাবে। তাই কারো চোখে এই ধরনের গভীর কষ্টের ছাপ দেখলে আমি বুঝতে পারি সেটা কতটা ভারী একটা বোঝা মনের মধ্যে। আপনি যদি কখনো কথা বলতে চান তাহলে আমি শুনতে প্রস্তুত আছি। কোনো জোর করছি না, কিন্তু সুযোগটা জানিয়ে রাখছি আপনাকে। রিমি এই কথা শুনে আবিরের দিকে ঘুরে তাকালো প্রথমবার সরাসরি। তার চোখে একটা অদ্ভুত প্রশ্ন আর কৌতূহল মিশে আছে। রিমি আবিরের উদ্দেশ্যে বলল, আপনার বাবাকে কিভাবে হারিয়েছেন যদি বলতে আপত্তি না থাকে আপনার? আমার মনে হচ্ছে আমরা দুজনেই হয়তো একরকম কোনো কষ্টের ভেতর দিয়ে গিয়েছি জীবনে। কখনো কখনো অপরিচিত মানুষের সাথে এই ধরনের কথা শেয়ার করা সহজ হয় কাছের মানুষের চেয়ে, কারণ তাদের কাছে কোনো প্রত্যাশা থাকে না আমাদের। আবির কিছুক্ষণ চুপ করে রইল। মানে ভেতরে একটা দ্বন্দ্ব চলছিল তার। সত্যের কতটুকু বলা উচিত তার আর কতটুকু গোপন রাখা উচিত সাবধানে শব্দ চয়ন করে আবির রিমির উদ্দেশ্যে বলল, আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। একটা রাতে কিছু মানুষ আমাদের বাড়িতে এসে তাকে হত্যা করে চলে যায়। আমি তখন অনেক ছোট ছিলাম। সেই দৃশ্য আমার চোখের সামনে ঘটেছিল। তারপর থেকে আমি আর আমার পরিবারের একজন বিশ্বস্ত মানুষ বিদেশে চলে যাই নিরাপত্তার জন্য। এতদিন পর আবার এই শহরে ফিরে এসেছি কিছু পুরনো হিসাব মেটাতে। এর বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আশা করি বুঝবেন আমার অবস্থা। রিমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার নিজের জীবনের সাথে এই গল্পের একটা অদ্ভুত মিল খুঁজে পেল সে। মনে মনে রিমি কাপা গলায় আবিরের উদ্দেশ্যে বলল, আমার বাবাও একইভাবে হারিয়ে গেছিল আমার জীবন থেকে। 15 বছর আগে এক রাতে কিছু মানুষ আমাদের বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি তিনি মারা গেছেন, কিন্তু তার মরদেহ কখনো খুঁজে পাইনি আমরা। এতদিন ধরে আমি এই রহস্যের পেছনে ছুটছি সত্যটা জানার জন্য। আপনার গল্প শুনে মনে হচ্ছে আমরা দুজনে একই রকম একটা ক্ষতির শিকার হয়েছি জীবনে। এটা কি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি জানি না। গাড়ির ভেতরে একটা গভীর নীরবতা নেমে এলো এই কথার পর। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন একটা অদৃশ্য সুতো তাদের দুজনের মাঝে তৈরি হয়ে গেছে এই মুহূর্তে, যা তারা কেউ পুরোপুরি বুঝতে পারছে না। আবির মনে মনে ভাবল, এই মেয়েটার কষ্ট তার নিজের কষ্টের সাথে এতটা মিলে যাচ্ছে কেন? কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার সাহস তার নেই এই মুহূর্তে। গাড়ি এসে থামলো রিমির বাড়ির কাছাকাছি একটা জায়গায়। রিমি দরজা খুলতে গিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আজকে সাহায্যের জন্য আর আমার সাথে আপনার মনের কথা শেয়ার করার জন্য। হয়তো আমি আপনাকে নিয়ে ভুল ধারণা করেছিলাম প্রথমে, কিন্তু এখন মনে হচ্ছে আপনি অন্যদের মতো না যাদের সাথে আপনি ঘোরাফেরা করেন। আশা করি আবার কখনো দেখা হবে আমাদের। ভালো থাকবেন। রিমি গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে গাড়ির দিকে চলে গেল। আবির গাড়িতে বসে তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
তার মনের ভেতর একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু সাথে সাথে তার মনে পড়ল তার আসল লক্ষ্যের কথা, প্রতিশোধ আর তৃতীয় ব্লাড কোডের খোঁজ। এই মেয়ের প্রতি কোনো অনুভূতি তৈরি হওয়া তার মিশনের জন্য বিপজ্জনক হতে পারে। বাড়িতে ফিরে আবির বিষ্ণুর সাথে বসে আজকের ঘটনা শেয়ার করলো। বিষ্ণু সব শুনে কিছুক্ষণ চিন্তা করে আবিরের উদ্দেশ্যে বললেন, এই মেয়ের বাবার মৃত্যু 15 বছর আগে, একই সময়ে যখন তোমার বাবাকেও হত্যা করা হয়েছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আমার ধারণা তোমার বাবা এবং তার বাবা দুজনই তৃতীয় ব্লাড কোডের সাথে কোনোভাবে সম্পর্কিত ছিলেন। হতে পারে রিমির বাবাই সেই তৃতীয় ব্লাড কোডের রক্ষক ছিলেন এবং সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল সেই কোড হাতিয়ে নেওয়ার জন্য। যদি এটা সত্য হয় তাহলে রিমির মধ্যেও সেই কোডের কোনো অংশ থাকতে পারে যা সে নিজেও জানে না। আবির এই কথা শুনে চমকে উঠল। তার মাথায় একটা নতুন চিন্তা খেলে গেল। সে বিষ্ণুর উদ্দেশ্যে বলল, যদি এটা সত্যি হয় তাহলে চাচা আমাকে রিমির আরও কাছাকাছি যেতে হবে, তার পরিবারের ইতিহাস সম্পর্কে আরও জানতে হবে। কিন্তু এই কাজটা আমার জন্য এখন আর শুধু মিশনের অংশ মনে হচ্ছে না। কেন জানি না আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করছে এই মেয়েটাকে নিয়ে মিথ্যা পরিচয়ে কাছে যাওয়ার চিন্তায়। তাকে দেখে আমার মনে হয়েছে সে অনেক সৎ এবং সাহসী একজন মানুষ। তাকে ব্যবহার করে কিছু আদায় করার চিন্তাটা আমার ভেতরে একটা অপরাধবোধ তৈরি করছে। বিষ্ণু আবিরের কাঁধে হাত রেখে আবিরের উদ্দেশ্যে বললেন, আমি বুঝতে পারছি তোমার এই দ্বিধা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমাদের লক্ষ্য কতটা বড় এবং গুরুত্বপূর্ণ। তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ পুরো শহরের ভবিষ্যৎ এর সাথে জড়িয়ে আছে। যদি রিমির মাধ্যমে আমরা তৃতীয় ব্লাড কোডের কোনো সূত্র পাই তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হবে। তবে আমি এটাও বলতে চাই, তার সাথে সম্পর্ক তৈরি করার সময় সত্যিকারের মানবিকতা বজায় রাখো। তাকে শুধু একটা হাতিয়ার মনে করো না, কারণ সেও তার বাবার মৃত্যুর সত্য জানার অধিকার রাখে এবং হয়তো আমাদের একসাথে কাজ করলে দুজনই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে আরও সহজে। আবির জানালার বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি এখনো পড়ছে অবিরাম। তার মনের ভেতর একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। একদিকে তার প্রতিশোধের প্রতিজ্ঞা, অন্যদিকে একটা অজানা অনুভূতি যা সে এখনো নাম দিতে পারছে না। সে জানে না এই অনুভূতি তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এটা জানে যে রিমির সাথে তার পথ এখন থেকে আর আলাদা থাকবে না। এদিকে রিমি তার রুমে বসে জানালার বাইরে বৃষ্টি দেখছে। আজকে সেই অপরিচিত মানুষটার কথা বারবার তার মনে আসছে। তার বাবার মৃত্যুর গল্প শুনে একটা অদ্ভুত সহানুভূতি তৈরি হয়েছে তার মনে, কিন্তু সাথে সাথে একটা সতর্কতাও কাজ করছে তার মধ্যে। কারণ এই মানুষটা সুজনের ঘনিষ্ঠ বন্ধু এবং তার পরিবারই তার বাবার মৃত্যুর জন্য দায়ী হতে পারে। রিমি মনে মনে ভাবলো তাকে আরও সতর্ক থাকতে হবে, কিন্তু সেই সাথে এই মানুষটার সম্পর্কে আরও জানার একটা ইচ্ছাও তার মনে জন্ম নিচ্ছে, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না। কয়েকদিন কেটে গেছে সেই বৃষ্টির রাতের পর। আবির এবং রিমির মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয়েছে। কখনো কখনো ফোনে কথা হয়, কখনো শহরের কোনো ক্যাফেতে দেখা হয়, কাকতালীয়ভাবে অথবা ইচ্ছাকৃতভাবে। কিন্তু এই সম্পর্কের পেছনে দুজনের আলাদা আলাদা উদ্দেশ্য কাজ করছে, যা একে অপরের কাছে এখনো অজানা। আজ বিকেলে রিমি আবিরকে ডেকেছে শহরের একটা পুরনো লাইব্রেরিতে, যেখানে শহরের ইতিহাস সংরক্ষিত আছে অনেক পুরনো বইয়ে। রিমি একটা পুরনো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আবিরের উদ্দেশ্যে বলল, আমি ভাবলাম এখানে আসলে আমার বাবার ব্যাপারে আরও কিছু পুরনো তথ্য পেতে পারি। এই লাইব্রেরিতে শহরের পুরনো ব্যবসায়িক রেকর্ড সংকলিত আছে। আমার বাবা এক সময় একটা বড় টেকনোলজির কোম্পানি চালাতেন শুনেছি দাদুর কাছ থেকে, কিন্তু তার ব্যবসায় আসল প্রকৃতি কী ছিল সেটা কেউ আমাকে পুরোপুরি বলতে পারেনি কখনো। আপনি যদি সাহায্য করেন তাহলে দুজনে মিলে খুঁজে দেখতে পারি কিছু পুরনো রেকর্ড। আবির বইয়ের তাকের দিকে তাকিয়ে রিমির উদ্দেশ্যে বলল, নিশ্চয়ই সাহায্য করব আপনাকে এই বিষয়ে। আমার নিজের বাবার ব্যবসার ব্যাপারেও আমি অনেক কিছু জানি না এখনও। ছোট থাকার কারণে তিনি আমাকে অনেক কিছু বলেননি, কিন্তু আমি জানি তিনি টেকনোলজি সেক্টরে কাজ করতেন
এটা শুনে আমার মনে একটা প্রশ্ন জাগছে, যদি আমাদের দুজনের বাবাই একই সেক্টরে কাজ করতেন তাহলে তারা কি একে অপরকে চিনতেন কোনোভাবে? এটা জানা গেলে অনেক কিছু পরিষ্কার হতে পারে আমাদের কাছে। রিমি একটা পুরনো নথি খুঁজে পেয়ে সেটা টেবিলে রেখে আবিরের উদ্দেশ্যে বলল, দেখুন, এই নথিতে আমার বাবার কোম্পানির নাম আছে। লেখা আছে সাইবার সিকিউরিটি সলিউশন প্রোভাইডার, এবং এখানে আরও কিছু অংশীদারদের নাম উল্লেখ আছে। এই নামগুলো দেখুন, এদের মধ্যে কেউ একজন হয়তো এখনও বেঁচে আছে এবং কিছু জানতে পারে আমার বাবার ব্যাপারে। আমাদের এই নামগুলো নিয়ে আরও তদন্ত করতে হবে এখন থেকে। আবির নথিটা হাতে নিয়ে পড়তে পড়তে হঠাৎ থমকে গেল। একটা নাম দেখে তার শরীর শক্ত হয়ে গেল মুহূর্তের জন্য। সেখানে লেখা ছিল ইমরান চৌধুরী। তার নিজের বাবার নাম একজন অংশীদার হিসেবে উল্লেখ আছে মেহরাব সাহেবের কোম্পানিতে। আবির নিজেকে সংযত করে স্বাভাবিক থাকার চেষ্টা করে রিমির উদ্দেশ্যে বলল, এই নথিতে কিছু পরিচিত নাম দেখছি। সম্ভবত ব্যবসায়িক জগতে এই নামগুলো একসময় অনেক প্রভাবশালী ছিল। আপনি কি জানেন এই ইমরান চৌধুরী নামের মানুষটার ব্যাপারে কিছু? এই নাম শুনে আমার মনে হচ্ছে কোথাও যেন শুনেছি আগে। রিমি নথির দিকে আরেকবার তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এই নাম আমিও দেখেছি কয়েকবার পুরনো কাগজপত্রে। শুনেছি ইমরান চৌধুরী নামে এই মানুষটাও একই সময়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন, আমার বাবার মৃত্যুর কাছাকাছি সময়ে। এটা কি কাকতালীয় হতে পারে? দুজন ব্যবসায়িক অংশীদার একই সময় একইভাবে মারা যায়। আমার মনে হচ্ছে এই দুটো ঘটনার মধ্যে অবশ্যই একটা যোগসূত্র আছে যা আমাদের খুঁজে বের করতে হবে। আবির ভেতরে ভেতরে অনেক অস্থির হয়ে উঠল এই তথ্য জেনে, কিন্তু বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করে রিমির উদ্দেশ্যে বলল, এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র মনে হচ্ছে। যদি আমাদের দুজনের বাবা একসাথে ব্যবসা করতেন এবং একই সময়ে মারা যান, তাহলে নিশ্চয়ই তারা একসাথে কোনো গোপন বিষয়ের সাথে জড়িত ছিলেন, যার জন্য তাদের দুজনকেই হত্যা করা হয়েছিল। আমাদের আরও গভীরে গিয়ে এই কোম্পানির ব্যাপারে জানতে হবে। কী কাজ করতো এই কোম্পানি? রিমি আরেকটা পুরনো ফাইল খুঁজে বের করে পড়তে পড়তে আবিরের উদ্দেশ্যে বলল, এখানে লেখা আছে এই কোম্পানি সরকারের জন্য বিশেষ সাইবার সিকিউরিটি সিস্টেম তৈরি করত। এমন একজন সিস্টেম যা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা সুরক্ষিত রাখত। কিন্তু এর বেশি কিছু বিস্তারিত এখানে লেখা নেই। মনে হচ্ছে এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে। কেউ একজন চায়নি এই কোম্পানির আসল কাজ মানুষ জানুক। এটা আরও বেশি সন্দেহজনক করে তুলেছে পুরো বিষয়টা আমার কাছে। হঠাৎ লাইব্রেরির দরজার কাছে একটা শব্দ হলো। আবির এবং রিমি দুজনেই সতর্ক হয়ে সেদিকে তাকালো। একজন লাইব্রেরিয়ান এসে তাদের উদ্দেশ্যে বললেন, দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য, কিন্তু একটু আগে কেউ একজন এসে জিজ্ঞেস করেছিল কে কে এই পুরনো ব্যবসায়িক রেকর্ড দেখতে এসেছে। আজ লোকটার ব্যবহার একটু অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। আপনারা সাবধানে থাকবেন। আমি ভাবলাম আপনাদের জানিয়ে রাখা উচিত এই বিষয়ে। রিমি এবং আবির দুজনেই একে অপরের দিকে তাকালো। চিন্তিত মুখে রিমি লাইব্রেরিয়ানের উদ্দেশ্যে বলল, লোকটা কেমন দেখতে ছিল বলতে পারবেন আমাদের? এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। আমরা একটা পুরনো বিষয় তদন্ত করছি এবং কেউ যদি আমাদের অনুসরণ করছে তাহলে এটা জানার দরকার আমাদের নিরাপত্তার জন্য। লাইব্রেরিয়ান একটু ভেবে রিমির উদ্দেশ্যে বললেন, মাঝবয়সী একজন মানুষ, কালো পোশাক পরা ছিল, মুখে একটা দাগ ছিল। মনে হলো আমার খুব দ্রুত চলে গেলেন কিছু না বলে। যখন বুঝলেন আমি তার ব্যাপারে প্রশ্ন করেছি। আপনারা সাবধানে বাড়ি ফিরবেন আজ। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা ভালো। লাইব্রেরিয়ান চলে যাওয়ার পর আবির রিমির উদ্দেশ্যে চিন্তিত গলায় বলল, এই বিবরণ শুনে আমার মনে হচ্ছে এটা দাদু ভাইয়ের কোনো লোক হতে পারে। হয়তো তারা বুঝে গেছে আমরা পুরনো বিষয় নিয়ে তদন্ত করছি। আমাদের এখন থেকে আরও সাবধানে কাজ করতে হবে। এই লাইব্রেরিতে আরও বেশি সময় থাকা ঠিক হবে না। চলুন আমরা এখান থেকে চলে যাই এখনই। রিমি তাড়াতাড়ি নথিগুলো গুছিয়ে ব্যাগে রাখলেন। দুজনে লাইব্রেরি থেকে বেরিয়ে আবিরের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে রিমি আবিরের উদ্দেশ্যে বলল, আমার ভয় হচ্ছে এখন। যদি তারা সত্যি আমাদের অনুসরণ করছে তাহলে আমার মা এবং আমার বন্ধুদের নিরাপত্তা বিপদে পড়তে পারে। আমি জানি না আর কতদূর এই তদন্ত চালিয়ে যাওয়া উচিত হবে আমার জন্য, কিন্তু সত্যটা জানার এই তীব্র ইচ্ছা আমাকে থামতে দিচ্ছে না কোনোভাবেই। আবির রিমির উদ্বিগ্ন মুখ দেখে তার হাতে আলতো করে স্পর্শ করে রিমির উদ্দেশ্যে বলল,
আমি আপনার সাথে আছি। একসাথে আমরা এই রহস্যের সমাধান খুঁজে বের করব। আপনাকে একা লড়াই করতে হবে না এখন থেকে। আমি কথা দিচ্ছি, যে কোনো বিপদে আমি আপনার পাশে থাকব। আমাদের দুজনের কাহিনী এত মিলে যাচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ঘটনা না। আমাদের একসাথে এই সত্যের মুখোমুখি হতে হবে। রিমি আবিরের এই কথায় একটা স্বস্তি অনুভব করলো মনে, কিন্তু সাথে সাথে তার মনে একটা প্রশ্ন জাগলো, এই মানুষটার প্রতি তার এত দ্রুত বিশ্বাস তৈরি হচ্ছে কেন? গাড়ি চলতে শুরু করলো শহরের রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পর রিমি লক্ষ্য করলো পেছনে একটা কালো গাড়ি তাদের অনুসরণ করছে অনেকক্ষণ ধরে। রিমি আবিরের উদ্দেশ্যে সতর্ক করে বলল,